আমাকে দেখতে পারতাস? আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তনের একটা ক্লাসে চলে আসলাম। আমরা গতদিন হচ্ছে বাফা দ্রবণের অনেক টাইপের ম্যাথ নিয়ে কথা বলেছি, ম্যাথ সলভ করেছি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লাস্ট ক্লাসে আমরা বাফা দ্রবণ নিয়ে কথা বলেছিলাম। তো জান্নাতুল প্রীতি, তানহা, তৌসিফ, দত্ত, তিশা খান, তারপর হচ্ছে শারিন তাসফিয়া, তৃষা দত্ত অনেকেই ক্লাসে জয়েন করে ফেলেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তোমরা কেমন আছো? তোমরা কি ঠিকঠাক শুনতে পারতেছো? তোমরা কি দেখতে পারতেছো? অল ক্লিয়ার? মেহেজাবিন, তারপর হচ্ছে তাসনিয়া জাহান, হ্যাঁ সবাইকে অল ক্লিয়ার। তারপরে হিমেল সরকারও চলে এসেছে, অর্পিতা, কি অপরাজিতা মন্ডলও চলে এসেছে, তানহা মনি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তানহামনিও চলে এসেছে। তারপরে মেহেরাব হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা সবার? অনেক ক্লিয়ার? আমার ভয়েস থেকে শুরু করে সবকিছু শোনা যাচ্ছে ঠিকঠাক? নীলা রহমানকে দেখতে পারতেছি। তারপরে হচ্ছে গিয়ে জান্নাত বুশরাও চলে এসেছে, আকিব, তারপর হচ্ছে তাহমিদা, তুহা। আচ্ছা শুনো, গতদিনের আমরা ক্লাসের মধ্যে বাফা দ্রবণের ম্যাথ পড়েছিলাম। বাফা দ্রবণের যে ম্যাথ গুলো ছিল বাসায় পড়েছিলাম। বাফার দ্রবণের আমরা কি সলভ করেছি? ম্যাথ সলভ করেছিলাম। তোমরা কারা কারা বাফা দ্রবণের ম্যাথ গুলো বাসায় প্র্যাকটিস করেছিলে একটু বলো তো, একটু বলো দেখি। কেউ কি বাসায় বাফা দ্রবণের ম্যাথ প্র্যাকটিস করেছিল? আমাকে বলো তো ভাইয়া একটু, যদি করে থাকো একটু দেখি তো কারা কারা বাফা দ্রবণের ম্যাথ গুলো আমরা প্র্যাকটিস মানে হচ্ছে ক্লাসের মধ্যে করার পরবর্তীতে বাসায় গিয়ে প্র্যাকটিস করেছিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। প্রাপ্তি, রত্ন, ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? মেহেজাবিন, আফরোজা, ঠিক আছে ঠিক আছে। ক্লাস ক্লাস শেষের দিকে, এই অধ্যায়ে আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আর 2-3টা ক্লাস হতে পারে সর্বোচ্চ, আর 2-3টা ক্লাস হতে পারে। জি করেছি। তোমাদের কি ম্যাথ গুলো হচ্ছিল? ফারদিন ভাইয়া যেভাবে করিয়ে দিয়েছিল বাসায় সেভাবে করেছো? ম্যাথ গুলো মিলতেছে? ম্যাথ গুলো অবশ্যই মেলা উচিত, কারণ আমি যেভাবে করিয়ে দিয়েছি সেভাবেই ম্যাথ গুলো মিলবে। তুমি গাইডে করো বা টেস্ট পেপারে, আহারে আগের ক্লাস নাজিবা করতে পারিনি, সমস্যা নেই, করে ফেলো। ম্যাথ গুলো মিলতেছে না বাসায় বলো তো ভাইয়া? অবশ্যই মিলবে। ম্যাথ গুলো আমি যেভাবে করিয়ে দিয়েছি সেভাবেই করতে হবে, কেমন? আহারে করে নাই মিতু রয়, আচ্ছা ঠিক আছে করে ফেলো, কেমন? মেহজাবিন হাবিব, আমি লাস্ট ক্লাস করি নাই ভাইয়া। আচ্ছা মেহজাবিন হাবিব সারা, তুমি একটু করে ফেলো, কেমন? ওর না, নাম ওর না, ওর না, অর্ণা। ও আচ্ছা, নাম হচ্ছে অর্ণা আর আমি বলতেছি ওড়না। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে হবে বাসায়, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখো আজকের ক্লাস থেকে বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করলে খুব বেশি একটা প্রশ্ন আজকের ক্লাস থেকে কমন পাবা না। কারণ আজকের ক্লাসটা যদি তুমি খেয়াল করো, আজকের ক্লাস হচ্ছে ভর এবং শক্তির নিত্যতা সূত্র। এটা কখনোই শর্ট সিলেবাসে দেয়া ছিল না, শর্ট সিলেবাসের বাইরের অংশ। তবে আমি একটু বলি তোমাদেরকে, বাফা দ্রবণের পরবর্তীতে তুমি যেই বইটাই খুলো না কেন, পিএইচ এর ব্যবহার নামে একটা পোর্শন পাবা ভাইয়া। এখন ব্যবহার তো ক্লাসের মধ্যে পড়ানোর কোনো কিছু নাই আসলে, যার কারণে এটার কোনো ক্লাস দেওয়া হয়নি। যে পিএইচ এর ব্যবহার আবার তোমাদেরকে কি পড়াবো, এটা অবশ্যই পিএইচ এর ব্যবহার বইয়ের মধ্যে পাবা, যে কোনো বই। এটা অবশ্যই কয়েকবার রিডিং পড়বা। আচ্ছা তুমি যদি রিডিং নাও পড়ো, গাইড বা টেস্ট পেপার যেখানেই বা মাস্টার বুক যেটাই থাক না কেন, পিএইচ এর ব্যবহারের যে পোর্শনটা রয়েছে সেখান থেকে যে এমসিকিউ গুলো এসেছে এগুলো মুখস্থ করে ফেলবা। বুঝতে পারছো আমার কথা? অর্ণা বুঝতে পারছো আমার কথা? সো এই পার্টটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু পিএইচ এর ব্যবহার আমি মনে করলাম যে ভাইয়া একটা ক্লাস আসলে ব্যবহার পড়াই তো নষ্ট করার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, এটা তোমরা রিডিং করলে বুঝতে পারবা যে পানির বা মাটির মধ্যে যদি আমার অতিরিক্ত পরিমাণ এসিড বৃষ্টির কারণে মাটির পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা চুন ব্যবহার করি, হ্যাঁ ক্যালসিয়াম ফসফেট ব্যবহার করি, চুনা পাথর, ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করি। সো কোন কোন জিনিসগুলো ব্যবহার করা হয়, কারা মাটির অম্লতা নিয়ন্ত্রণ করে। আবার বাফা দ্রবণের ব্যবহারগুলো মানব জীবনে কিরকম, রক্তের বাফার কোনগুলো, রক্তের বাফারের প্রভাব কি কি হতে পারে, এগুলো আমরা রিডিং পড়বো। বুঝতে পারছো আমার কথা? আজকে ক্লাস কত নাম্বার আমি তো ক্লাস ক্লাস সংখ্যাটা বলতে পারবো না, বাট আমরা খুব শেষ প্রান্তে চলে এসেছি একদম। ক্লাস আমার খুব সম্ভবত একটা বা দুইটা ক্লাস হইলে রাসায়নিক পরিবর্তনটা মোটামুটি শেষ আমাদের, ঠিক আছে না? লেট করনি মাইশা, তুমি সঠিক সময়ে এসেছো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো এইটা
ভর এবং নিত্যতার সূত্র, এটা আমি যেই পোর্শন গুলো এখন পাবা পুরাটা হাজারিনাক স্যারের বই থেকে একদম ফুল টু ফুল কপি করা। এই স্লাইড গুলো কোন বই থেকে ভাইয়া? হাজারিনাক স্যারের বই থেকে। এখন কথা হচ্ছে তোমার কাছে যদি গুহ স্যার বা লিঙ্কন স্যারের বইও থাকে কোনো সমস্যা নেই, টপিক তো একই জিনিস। তো তোমাদের কাছে যদি হাজারিনাক স্যারের বই পাবা, হাজারিনাক স্যারের যদি তোমাদের কাছে কোনো বই থেকে থাকে, তুমি খুললে সরাসরি আসলে এই জিনিসটা পেয়ে যাবা। কেমন? তুমি হাজারি এবং নাকসারের বইটা খুললে এই জিনিসগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? সো তোমাদের কারো কাছে কি হাজারি এবং নাকসারের বই আছে? তোমাদের কাছে যদি থেকে থাকে, সো সেই ক্ষেত্রে যেই টপিকটা আসলে দেখবা বাফা দ্রবণের ম্যাথ গুলো শেষ হওয়ার পর পিএইচ এর ব্যবহারের পোর্শন দেওয়া রয়েছে, সেটা রিডিং করবা। তার পরবর্তীতে যে টপিকটা দেওয়া সেটা হচ্ছে ভর এবং নিত্যতার সূত্র। আসলে সব পড়েছি বাট ভুলে গিয়েছি, আর পড়তে হবে। এইচএসসি তে কমন একটা সমস্যা হচ্ছে অনেক বেশি পড়বা বাট ভুলে যাবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ফাতেমা পারভিন, না পাঠান ফাতেমা, নিতু রয়, ঋতু রয় নাকি নয় রয়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমাদের কাছে যদি বোর্ড বই থাকে জাস্ট খোলা রাখতে পারো, এখান থেকে যে জিনিসগুলো আমি দাগিয়ে দিব শুধু রিডিং পড়বা। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, ভর এবং নিত্যতা সূত্র থেকে এখন আমি যে পোর্শন গুলো দেখাবো সেই পোর্শন গুলো শুধুমাত্র ক নাম্বার প্রশ্নে আসতে পারে, মানে সংজ্ঞাতে আসতে পারে, এবং সর্বোচ্চ গেলে এমসিকিউতে আসতে পারে। কেমন? ক নাম্বারে আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে। এই দুইটা জিনিস আমি আজকের ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমে দেখো ভর এবং নিত্যতার সূত্রটা আসলে কি। এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছো যে শক্তির কোনো বিন্যাস নাই, শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে কি হয়, রূপান্তরিত হয়। ধরো তুমি চুলার মধ্যে আগুন দিচ্ছ, আগুনে কিন্তু অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়, কিন্তু যখন তুমি পাতিলের মধ্যে পানিটা দাও আগুনের তাপটা কোথায় যায় বলতো? পাতিলের পানির মধ্যে চলে যায়, যার কারণে আগুনটাও গরম, সেই গরম তাপটা আসলে পানি শোষণ করে পানি গরম হয়ে যায়। তাহলে দেখো আগে ছিল আগুনের গরম, তার পরবর্তীতে সেই তাপটা পানি শোষণ করার পর পানি গরম হয়ে গিয়েছে। তার মানে আগুন থেকে তাপটা কনভার্ট হয়ে পরবর্তীতে কোথায় চলে এসেছে? পানিতে চলে এসেছে। ঠিক একইভাবে পৃথিবীর মধ্যে কোনো শক্তি মানে হচ্ছে কি হয় না, বিনষ্ট হয় না, শেষ হয়ে যায় না, একটা রূপ থেকে শুধুমাত্র আরেকটা রূপে রূপান্তরিত হয়। বুঝাতে পেরেছি কি পারিনি বলো? শক্তির সৃষ্টি অথবা ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র কি হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। বুঝাতে পেরেছি আমার কথা? যেমন এখন দেখো যে যখন দেখো কোনো রাসায়নিক পরিবর্তন দ্বারা বিক্রিয়া সংঘটিত হয়, তাতে হয় তাপ শক্তি শোষিত হবে, না হয় তাপ শক্তি বর্জিত হবে। এটা হচ্ছে বিভিন্ন প্রকার। যেমন দেখো তাপ শক্তি বিক্রিয়া দুই রকমের হয়, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করার পরে ওরা তাপ তৈরি করবে। আর তাপহারী মানে কি? দুইটা জিনিসের বিক্রিয়া হবার জন্য পরিবেশ থেকে তাপ দিতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? এইটাই বলছে যে ভাই এইগুলো রিডিং পড়ার জিনিস, জাস্ট আমি একটু ধরাই দিচ্ছি আর কি, যে বিক্রিয়া দুই রকম হতে পারে। তাপ উৎপন্ন যদি করে বিক্রিয়া, সেই তাপটা কই যাবে? পরিবেশে মিলাই যাবে, রাইট? আবার যদি এমন হয় কোনো একটা বিক্রিয়া হবার জন্য তাপের প্রয়োজন হচ্ছে, পরিবেশ থেকে সেই বিক্রিয়াতে তাপ চলে আসবে। তার মানে কি পরিবেশ থেকে তাপ শোষণ করেও বিক্রিয়া হয়, আবার তাপ মানে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে তাপ পরিবেশের মধ্যেও ছেড়ে দেয়। বোঝাতে পেরেছি? আসলে আজকের পোর্শন গুলো ফিজিক্সের মতো। এই যে দেখো না, এই যে দেখো তার তাপ গতিবিদ্যা, যে স্থির থাকে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা, এইগুলো আসলে কেমিস্ট্রিতে তেমন একটা আসে না, বইয়ে দেয়া রয়েছে, যার কারণে আসলে আমরা দেখাই দিচ্ছি। বুঝতে পারছো আমার কথা? দেখো এখানের মধ্যে সূত্রটা কি, এই সূত্রটা জাস্ট একটু মনে রাখবা, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন এটা একটু ভালো করে খেয়াল করে, এটা বাস্তবিক জীবনে আসলে ঘটে। তুমি যত বেশি পরিশ্রম করবা তত ভালো রেজাল্ট হবে, পরিশ্রমটা ভালো রেজাল্টে কনভার্ট হয়। তার মানে কি তোমার পরিশ্রম কখনো কি যাবে না, বৃথা যাবে না। ঠিক একইভাবে শক্তিও আসলে কখনো বৃথা যায় না, শক্তিটাও এক রূপ থেকে, এই শক্তি মনে করো তোমার পরিশ্রম কি হয়েছে, সেটা সফলতায় রূপান্তর হয়েছে। তো এইটাই বলছে যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, এটা আসলে কখনো সৃষ্টি অথবা ধ্বংস কোনো কিছুই নাই। বোঝাতে পেরেছি কিনা বলো? এটা আসলে আসতে পারে। এবার আসো, এখানের মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, যেমন উদাহরণ দেওয়া আছে যে ধরো মিথেন গ্যাসের দহন মানে কি? পোড়ানো, অক্সিজেনের সাথে পোড়ানো। যে শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাকে পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলা হয়। অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে বিক্রিয়াকালে শক্তির শোষণ বা উদ্ভব হতে পারে। এই যে দেখো, আমি যদি এখানে মিথেনের সাথে আমি চিন্তা করো অক্সিজেনের বিক্রিয়া দিলাম, তাহলে কি কি হবে বলতো? মিথেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি, এবং প্রচুর পরিমাণে কি তৈরি হয় বলতো? যেহেতু এটা আসলে
পুরাইছি। তাপ মানে কি? দহন মানে কি? দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। দহন শব্দের অর্থ কি? দহন শব্দের অর্থ হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। তাহলে দেখো এখানে যখন এটা করে, বিক্রিয়া করার পরবর্তীতে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। এখন দেখো ভালো করে খেয়াল করো ভাই, এইটাই বলছে যে এই যে তাপটা তৈরি হইলো মিথেনের সাথে দহনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, পানি এবং প্রচুর পরিমাণে কি তৈরি হয়? তাপ তৈরি হয়। এই তাপটাকে আসলে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। কারণ কি? কারণ হচ্ছে এদের মাঝখানে বিক্রিয়ার ফলেই তাপটা তৈরি হয়েছে। এদের ফলে বিক্রিয়ার ফলেই তাপটা তৈরি হয়েছে। তাহলে কাদের মধ্যে? মিথেন এবং অক্সিজেনের মধ্যে। তাহলে ওদের মধ্যে মানে কি? অভ্যন্তরে না? তাহলে এদের অভ্যন্তরে যখন বিক্রিয়াটা হয়েছে তখন তাপটা তৈরি হয়েছে, যার কারণে এই তাপটাকে বলা হয় অভ্যন্তরীণ তাপ। অথবা এই তাপটা যেহেতু এক প্রকার শক্তি, তাই আসলে এই তাপটাকে বলা হচ্ছে তাপ শক্তি অথবা অভ্যন্তরীণ শক্তি। বলো তো দেখি বোঝাতে পেরেছি কিনা। দেখো ভাইয়া, এই দুইটা জিনিসের মধ্যে কি হয়? বিক্রিয়া হয়। এই দুইটা জিনিসের মধ্যে যদি বিক্রিয়া হয়, এদের মধ্যে মানে কি? অভ্যন্তরীণ বিক্রিয়া। মধ্য মানে তো অভ্যন্তরীণ, এটা তো জানো। তাহলে অভ্যন্তরীণ বিক্রিয়ার ফলে তাপ তৈরি হয়। এই তাপটাকে কি বলা হবে? অভ্যন্তরীণ তাপ। তাহলে তাপটা যেহেতু এক প্রকার শক্তি, তাহলে সেটাকে আসলে অভ্যন্তরীণ তাপ না বলে অভ্যন্তরীণ শক্তি বলতেছি। এখন মাঝে মাঝে এমনও হতে পারে যে ভাইয়া আমাদের এই দুইটা জিনিসের মধ্যে বিক্রিয়া করার জন্য বাহির থেকে তাপও দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ধরো তুমি খিচুড়ি রান্না করবা, চুলার মধ্যে বসাই দিয়ে রাখলে লাভ আছে নাকি তাপও দিতে হবে আসলে বাহির থেকে? বাইরে থেকে তাপও দিতে হবে নিশ্চয়ই। তার মানে এখানের মধ্যে দেখো খিচুড়ি হবার জন্য বাহির থেকে তাপ দেওয়া হচ্ছে, তাহলে খিচুড়ি রান্না করাটা একটা তাপহারী বিক্রিয়া। হতে পারে তোমাকে বাহির থেকে তাপও দেওয়া লাগতে পারে। বোঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, এগুলো জাস্ট একটু রিডিং পড়বা। যেমন এই যে দেখো এইগুলা ভাই 9-10 এর পড়াশোনা। বিক্রিয়া দুই রকমের, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। এগুলো কিন্তু লা-শাতিলিয়ার নীতিতেও পড়াইছিলাম, মনে আছে লা-শাতিলিয়ার নীতির কথা? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের প্রভাব, তাপ হারি বিক্রিয়ায় তাপের প্রভাব। এইগুলো আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। বোঝাতে পারছি? এখান থেকে কি আসবে? এমসিকিউ আসবে। দেখো তাপ উৎপাদী বিক্রিয়াকে বলা হয়, এই যে দেখো অভ্যন্তরীণ, এই যে দেখো প্রোডাক্ট আর রিয়েজেন্ট। পি মানে কি বুঝায় বলো? পি তে বোঝায় প্রোডাক্ট, যার কারণে এনার্জি অফ পি মানে প্রোডাক্ট, মানে উৎপাদ। এই যে উৎপাদকে ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। তাই উৎপাদের অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় ইপি দিয়ে। প্রোডাক্ট এই অভ্যন্তরীণ শক্তি। আর এই যে ই আর মানে কি? রিয়েজেন্ট। ই আর মানে রিয়েজেন্ট মানে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিকে ই আর দিয়ে প্রকাশ করা হয়। বুঝাতে পারছি? এই দুইটা জাস্ট একটু মনে রাখবে আসলে, আর কিছু না। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো এই যে একটা ছবি দেয়া আছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এটা অনেক পড়াইছে আমি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, দুইটা লেখচিত্রের কথা মনে আছে? আমি জানি না তোমরা কারা কারা ক্লাসটা করেছো, যারা করেছো তারা জানো। এই যে এইভাবে যে দুইটা চিত্র দেখিয়েছিলাম, একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, বলছিলাম যে একটা এরকম হয়ে যায়, এরকম সোজা, তার পরবর্তীতে এরকম সোজা। মনে পড়ে কিনা বলো তো ভাইয়া? অনেক সুন্দর করে গুছায় গুছায় পড়াইছিলাম এই গ্রাফগুলো। ওই গ্রাফ থেকে আসলে এইগুলোর আমদানি হয়েছে। বলতো এইসব গ্রাফের কথা মনে আছে কার কার? এই গ্রাফগুলো খুব বিচ্ছিরি হয়েছে, খুবই বিচ্ছিরি। আর দুইটা ক্লাস আছে, মানে আজকের পরে আর খুব সম্ভবত একটা ক্লাস হলে এই চ্যাপ্টারের পড়াশোনা শেষ। বলতো এই গ্রাফের কথা খুবই বিচ্ছিরি হয়েছে, বাট এরকম দেখতে আর কি। পড়ছো না? সেখান থেকে আসলে হচ্ছে এই যে এইগুলার উৎপত্তি, যে ভাইয়া একটা গ্রাফ এখান থেকে যদি শুরু হয়, এখান থেকে নেমে এই পর্যন্ত চলে আসে। বুঝাইতে পারছি? এইগুলোর আসলে পোর্শন এরকমই আসলে ভাইয়া। তো এইগুলো না, এইগুলো আমি এখন আর দেখাবো না, এইগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। জাস্ট এখানে একটা কনসেপ্ট দিছে ভাইয়া, যদি আমার এরকম হয়, উৎপাদ হচ্ছে উপরেরটা, নিচেরটা, নিচের রেখাটা দিয়ে আসলে আমাকে বিক্রিয়কের শক্তি বুঝাচ্ছে। উৎপাদের বলতে উৎপাদের শক্তি উপরেরটা বুঝাচ্ছে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, ডেল এইচ এর সূত্রটা কি? ডেল এইচ এর সূত্রটা কি বলো তো ভাইয়া? ডেল এইচ এর সূত্রটা হচ্ছে উপর, এখানে কি থাকবে? উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করো, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা বেশি উপরের দিকে না? এই যে দেখো তো, উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা বেশি উপরের দিকে, আর বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিটা নিচের দিকে। বুঝাইতে পারছি? তাহলে এখানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা বেশি, যার কারণে ডেল এইচ এর মান হয় পজিটিভ। আর ডেল এইচ এর মান পজিটিভ মানে কি? এটা একটা তাপহারী বিক্রিয়া। জাস্ট এইগুলো একটু দেখবা ভাইয়া, দেখলেই বুঝবা আসলে। এইগুলো আসলে আলাদা করে দেখানোর কিছু। ইপি ই আর বুঝি না, আরে ছেলে, ইপি মানে কি? এই যে দেখো, ইপি মানে কি, ই আর মানে কি, এখনই তো বললাম। পি মানে কি? ই মানে হচ্ছে শক্তি, ই মানে শক্তি, পি মানে হচ্ছে প্রোডাক্ট,
মানে উৎপাদের শক্তি, এইটা মনে রাখো। কিসের শক্তি? উৎপাদ উৎপন্ন হওয়ার জন্য যে শক্তি লাগে। আর আর মানে কি? আর মানে হচ্ছে রিয়েজেন্ট, রিয়েজেন্ট মানে বিক্রিয়ক, আর মানে হচ্ছে বিক্রিয়কের শক্তি। এই তো এটা 9, 10 ছিল। আল্লাহ, 9, 10 ফাঁকিবাজি করছো, বলো দেখি। আচ্ছা তোমরা বলো তো 9, 10 এটা ছিল না? তোমাদের 9, 10 8 নাম্বার চ্যাপ্টার ছিল না? বলো তো ডেল এইচ এর মান বের করছো না? এগুলো তো 9, 10 এর পড়াশোনা। এখন যদি বলো যে ভাইয়া না বুঝি, তাহলে তো সিয়ামের ডায়লগ দিতে হয়, সার্টিফিকেট জমা দিয়ে 9 এ ভর্তি হয়ে যাও। বলো তো 9, 10 এ কারা কারা ডেল এইচ এর মান বের করা শিখেছিলা? বলো বলো। এক্স্যাক্টলি, ওই যে এইচ ডিভাইডেড বাই ইএইচ এর সূত্র। কারা কারা শিখেছিলা বলো তো 9, 10 এ? উপরে রাখতাম কি? উপরে রাখতাম এখানের মধ্যে, এই যে দেখো, উৎপাদের শক্তি বিয়োগ রিয়েজেন্ট বা বিক্রিয়কের শক্তি। এটা 9, 10 এর পড়াশোনা ছিল ভাইয়া, 9, 10 এর পড়াশোনা ছিল। এরপর পরিবেশ রসায়ন হবে ইনশাআল্লাহ, এরপর পরিবেশ রসায়ন। হ্যাঁ এই তো সাবাস, এগুলো 9, 10 এর পড়াশোনা, সহজ। 9, 10 এর পড়াশোনা ছিল এগুলা। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি, এই শক্তি ওই শক্তি, বুঝছো? এই যে দেখো দুইটা গ্রাফ ছিল এদের, এই যে দেখো, আর একটা হচ্ছে ডেল এইচ এর মান নেগেটিভ হতে পারে। যদি কখনো ডেল এইচ এর মান নেগেটিভ হয়, তখন কি হয়? বিক্রিয়কের শক্তিটা বেশি হয়, উৎপাদের শক্তিটা কম হয়। ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হচ্ছে, ডেল এইচ মানে হচ্ছে প্রথমে ই অফ প্রোডাক্টের এনার্জি মাইনাস ই অফ রিএজেন্টের এনার্জি। মনে আছে তোমাদের এই কথা? এগুলো 9, 10 এর সূত্র বাবা, এগুলো 9, 10 এর। জাস্ট আমি একটু তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি কেমন। এইগুলো থেকে প্রশ্ন খুব বেশি যে আসে তা না, তবে ডেল এইচ এর মান বের করাটা ইনশাআল্লাহ শিখিয়ে দিব। ভাইয়া আমার 10 থেকে 12টা ক্লাস জমে গেছে, আমি কিভাবে সেগুলো শেষ করব? রমজান মাসে একটা ছুটি পাবা, রমজান মাসে দেখবা ছুটি আছে, রমজান মাসের ছুটিটা কাজে লাগাও, বুঝতে পারছো? ভাইয়া সামনে এক্সামে জৈব যৌগ আছে, কি করবা? জৈব যৌগ পড়বা ভাইয়া, জৈব যৌগ আমরাও খুব শীঘ্রই শুরু করবো ইনশাআল্লাহ। জৈব যৌগ পড়তে হবে, জৈব যৌগ যেহেতু এত তাড়াতাড়ি দিয়েছে, এইগুলোর জন্য আমরা কথা বলবো। হ্যাঁ তোমাদের শোনো, আমি তোমাদেরকে বলি, তোমাদের যত রকম প্রশ্ন থাকে যে ভাইয়া আমার রেকর্ডেড ক্লাস জমে গিয়েছে, হ্যাঁ আমি কি করতে পারি, আমার সামনে জৈব যৌগ, আমি এখন কি করতে পারি? বুঝো ভাইয়া, তোমাদের জন্য না, আমাদের না, এই এই মানে পড়াশোনার বাইরের এই প্রশ্নগুলো তোমাদের জন্য আমাদের তো কিউএনএ সেশন থাকে। কিউএনএ সেশন মানে কি ভাইয়া? তোমরা প্রশ্ন করো সরাসরি আমাদেরকে, আমরা উত্তর দিই। যেমন গত শুক্রবার ছিল কি, হ্যাঁ শুক্রবারে আর কি একটা কিউএনএ সেশন ছিল, যে আমরা তোমাদেরকে মানে একটা মিটের লিংক আসলে ফেসবুক গ্রুপে প্রোভাইড করি, সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাও আমাদেরকে। সেখানে আমি বসে আছি, একজন একজন ঢুকলো, তার সাথে কথা বলতেছে, বাকিরা যখন ঢুকে তাকে বলি ভাইয়া বলো তোমার কি সমস্যা, কি প্রশ্ন আছে? চুপ করে সে আসলে লিভ নিয়ে চলে যায়, ভাবে ফারদিন ভাইয়া মনে হয় পড়া ধরবে। সো ওই ক্লাসগুলোতে আইসো, তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো। এখন আমরা পড়াশোনা করি। হ্যাঁ পড়াশোনা করি। দেখো আমাদের হচ্ছে গিয়ে রমজানের সময় মোটামুটি 10 দিনের একটা ছুটি পাবা, 10 দিনের মতো একটা ছুটি পাবা। হ্যাঁ খুব সম্ভবত 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, এর মাঝখানে একটা তোমরা বড় অঙ্কের একটা ছুটি পাবা, 17 থেকে 27 ঈদের। আচ্ছা অভ্যন্তরীণ শক্তি, জাস্ট এইগুলো একটু রিডিং পড়বা, এগুলো জাস্ট একটু রিডিং পড়বা হালকা করে। উল্লেখ্য যে এই যে ডেল এইচ এর মানে, যে এই যে মাত্র পড়লাম প্রোডাক্ট আর রিয়েজেন্ট, এগুলো 9, 10 এর পড়াশোনা, বুঝছো? স্থির চাপে বিক্রিয়া তাপ, এইগুলো বইয়ের মধ্যে দেয়া আছে। আমি বলবো এইগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এগুলো এই যে দেখবো তোমার হাজিরিন আক্তারের বইয়ের মধ্যে দেয়া আছে, স্থির তাপে। এগুলো আসলে ফিজিক্সের, আমি জানি না তোমরা ফিজিক্সের পড়াশোনা ঠিকঠাক মতো পড়েছো কিনা। ওই যে তোমাদের ফিজিক্সের এই একটা সূত্র আছে কিন্তু, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, মনে আছে যে তাপগতিবিদ্যায় এই সূত্রটা পড়েছো? তাপগতিবিদ্যায় বলো, ফিজিক্সের সূত্র ভাইয়া। এই যে দেখো ডাব্লিউ সমান রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ প্রসারণ, সংকোচন, এই জিনিসগুলো ওখান থেকে দিয়েছে। এগুলো তোমাদের কেমিস্ট্রিতে লাগে না। জাস্ট আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি এই কারণেই তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদের হাজারিন আক্তারের বই যে এই থিওরি গুলো দেওয়া রয়েছে, এগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ জয়েন করলে ক্লাস করো ভাই, আমরা তেমন কিছুই পড়ি নাই। তারপর এই যে দেখো বইয়ের মধ্যে এই জিনিসগুলো দেয়া রয়েছে, এই জিনিসগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এই জিনিসগুলো পড়ার এখন কোনো প্রয়োজনীয়তা নাই আসলে। বুঝাইতে পারছি? হোপফুলি বুঝতে পারছো। তারপরে দেখো
এখন আসো কিছু আসলে সংজ্ঞা দেয়া আছে, সংজ্ঞা তোমাকে পড়তে হবে। তাপীয় পরিবর্তনের সংজ্ঞা নিচে দেয়া হলো, কিছু সংজ্ঞা সম্পর্কে আমরা পড়াশোনা করি। বুঝতে পারছো ভাইয়া? ও আচ্ছা, এখনো পড়াইনি তাপগতিবিদ্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই, তোমাদের যদি দ্বিতীয় পত্র শুরু না হয়, দ্বিতীয় পত্র যখন শুরু হবে, হ্যাঁ ভাইয়া, এই অধ্যায়ের প্রশ্ন কোথায় থেকে বেশি আসে দিয়ে দিয়েছি তো তোমাদেরকে। আমি তোমাদেরকে দেখাই দিব এখন এই অধ্যায়ের কোথায় কি কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, সব আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। 10 দিনে কি পড়া শেষ হবে, যে পড়া জমছে ইনশাল্লাহ হয়ে যাবে। আরো এখন কলেজে যদি না যাও সেই সময়টা কাজে লাগাও, ইনশাল্লাহ হয়ে যাবে। চলো এখন আসো, কিছু সংজ্ঞা আসে আসলে তোমার বইয়ের মধ্যে, দেখো তো এরকম কিছু সংজ্ঞা পাচ্ছ কিনা। যেমন এখানে একটা সংজ্ঞা হচ্ছে বিক্রিয়া তাপ, কম আসে বাট আসে। বিক্রিয়া তাপ কাকে বলে, যৌগের প্রমাণ গঠন তাপ কাকে বলে, দহন তাপ কাকে বলে, এই জিনিসগুলো পেয়েছো। দেখো তো দহন তাপ, তার পরবর্তীতে দেখো অবস্থান পরিবর্তন তাপ কাকে বলে, ঊর্ধ্বপাতন তাপ কাকে বলে। এটা তেমন একটা আসেনি যদিও, বা বললাম তো এগুলো না গাইডে গেলে পাবা না তুমি। এই প্রশ্নগুলো পাবা 2019 সালের আগের প্রশ্ন থেকে, অর্থাৎ 2020 সালের পর থেকে শর্ট সিলেবাসে এই পোর্শনগুলো অ্যাড করা হয়নি। থিওরিটিক্যাল পার্ট তো এগুলো অ্যাড করা হয়নি, তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না, যার কারণে বোর্ড প্রশ্নে আসেনি। এই কোশ্চেনগুলো যদি তুমি 2019 সাল থেকে তার আগের বছরে যদি তুমি সমাধানে করতে যাও, সেই ক্ষেত্রে তুমি সলভ করতে পারবা বা পেয়ে যাবা ইনশাআল্লাহ। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে বাষ্পীভবন, তবুও আসলে যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে প্রশ্ন আসে, এটা আমাদের আসলে পড়াই দেওয়ার দায়িত্ব, তাই পড়াই দিচ্ছি আসলে। দেখো পরামূলকরণ তাপ, এগুলো কারা কারা পাইছো বলো তো ভাইয়া। তারপর হচ্ছে দ্রবণ তাপ, দ্রবণ তাপটা বেশি ইম্পর্টেন্ট আসলে। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার বন্ধন শক্তি, এখান থেকে আমরা এখন সিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। দুই একবার এখান থেকে সিকিউ প্রশ্ন এসেছিল, এটা আমরা সলভ করব। পেয়েছো সবাই? হোপফুলি সবাই পেয়েছো ভাইয়া। এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করি অবশ্যই সম্ভব, কেন সম্ভব না। এখন থেকে শুরু করে দাও, লেট করিও না, তাহলে পরবর্তীতে লেট করলে দেরি হয়ে যাবে। ছুটিতে কিভাবে পড়বো তার একটা গাইডলাইন দিবেন, দিব দিব। চলো এখন আমরা এইটা পড়ি, আমরা এখন এটা পড়ি। বিক্রিয়া তাপ আসলে কাকে বলে, দেখো ভালো করে, এগুলো সংজ্ঞা আকারে আসে। বিক্রিয়া তাপ কাকে বলে লিখো, ক নাম্বারে আসে সৃজনশীল প্রশ্নে। দেখো কোন বিক্রিয়ায় সমতাযুক্ত, বুঝো সমতাযুক্ত সমীকরণ মতে, সমতাযুক্ত সমীকরণ মানে কি। কোন বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ মানে আমরা বিভিন্ন রকম বিক্রিয়া করি না, বিক্রিয়া করার পর সমতা করি না, সেটাকেই আসলে বাংলাতে একটু পেঁচায় বলছে কোন বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ হতে। মানে কোন একটা বিক্রিয়া করছে, এখানে তাকে এই রাসায়নিক বিক্রিয়াটা দেখো সমতা করা আছে, তো এইটাই বলছে যে এই যে রাসায়নিক বিক্রিয়া, এটাকেই বলছে এই বিক্রিয়ায় সমতাযুক্ত সমীকরণ থেকে। কারণ তুমি যখন বিক্রিয়ার তাপ হিসাব করবা, তখন অবশ্যই যখন তোমরা ডেল এইচ, আমি জানি না তোমরা 9-10 এর পড়া মনে আছে কিনা, যখন ডেল এইচ এর মান বের করতা, তখন অবশ্যই বিক্রিয়ার সমতা করতে হইতো ভাইয়া। যদি তুমি সমতাকরণ না করতা তাহলে কিন্তু তোমার ম্যাথ ভুল হয়ে যাইতো। একটু পরেও কিন্তু আমরা ম্যাথ করবো এরকম টাইপের। বলছে কোন বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণ হতে বিক্রিয়ক সংখ্যা সমানুপাতিক মোল পরিমাণে সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলা হয়। এর মুখস্থ করে ফেলবা, এটা আমি একটু বুঝাই দিই। মানে কথা হচ্ছে এখানে দেখো এইটা 1 মোল আছে, এটাও 1 মোল আছে, এই 1 মোল আর 1 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সময় এই পরিমাণ তাপ উৎপন্ন হয়। এখন ধরো ধরো তোমার টিচার একটা কাজ করেছে, সেই কাজটা কি ভাইয়া, টিচার তোমাকে বলছে ভাইয়া তুমি চিন্তা করো এটা 10 মোল, এইটা 10 মোল বিক্রিয়া করে এখানে 20 মোল তৈরি হয়েছে, তাহলে কি এই তাপটাই তৈরি হবে? না, এই তাপের সাথে আমার কি হয়ে যাবে বলতো, ওই যে দেখো এখানে 2 মোলের জন্য এতটুক তাপ উৎপন্ন হয়, 20 মোলের জন্য 1184 তাপ উৎপন্ন হবে। মানে বুঝিয়েছে ভাইয়া, যদি 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন হওয়ার সময় এই তাপ উৎপন্ন হয়, যদি আমরা পরবর্তীতে এদের মোল সংখ্যাটা বাড়িয়ে দেই, এই তাপমাত্রাটাও বেড়ে যাবে আসলে। বলো তো দেখি বুঝাতে পেরেছি কিনা, বলো দেখি বুঝাতে পেরেছি কিনা, বলো দেখি, আমাকে কেউ সাজেশন দিও। ঠিক আছে, 6 মাস পিছায় পড়ছো কোনো ব্যাপার না, দিব ইনশাআল্লাহ ভাইয়া। বলো 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 বলো, সবাই কি বুঝতে পার? ভাই আমি জাস্ট সংজ্ঞাগুলো না, এগুলো আমি পড়াইতাম না, জাস্ট তোমাদেরকে একটু যাতে পড়াটা ইজি হয় সেই জন্য আসলে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যত সংজ্ঞাগুলো খুব জঘন্য জঘন্য সংজ্ঞা, বুঝতে পারছো? সংজ্ঞাটা কি দেখো, আমি তোমাদের চোখের দিকে তাকায় আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি। কোন বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ হতে
বিক্রিয়ক সমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণে সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন অথবা শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলা হয়। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা আসলে তোমাদেরকে এভাবে লিখতে হবে না, জাস্ট জিনিসটা বুঝো ভাইয়া 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন সময় এতটুকু উৎপন্ন হয়েছে, টিচার যদি 100 মোল দেয় এটারও 100 মোল দেয়, সেই হিসাবে আসলে এখানে তাপের পরিমাণটা বাড়বে, কমিয়ে দিলে তাপের পরিমাণ কমবে, এইটাই বলছে যে তুমি যে পরিমাণ দিবা যতটুকু মোল দিবা, হ্যাঁ, সেই হিসেবে আসলে তাপের পরিমাণ চেঞ্জ হবে, এটাকে আসলে বিক্রিয়া তাপ বলে। ক্লিয়ার? ঠিক আছে, এইগুলো রিডিং পড়তে হবে। যৌগের প্রমাণ গঠন তাপ কি বলেছি? ভাইয়া আমার সিকিউ, এই যে উদাহরণ তো দিলাম ভাইয়া, এই যে উদাহরণ 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন হইতে এই তাপটা প্রয়োজন, এইটাই বিক্রিয়ার তাপ, এইটাই বিক্রিয়ার তাপ। 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন হইতে যে তাপটা লাগছে এটাই বিক্রিয়ার তাপ, মানে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপন্ন হওয়ার সময় যে তাপটা পাইছে ওইটাই বিক্রিয়ার তাপ, বিক্রিয়ার সময় যে তাপ উৎপন্ন হয় সেটাই বিক্রিয়ার তাপ। যৌগের প্রমাণ গঠন তাপ মনে রাখবা, এখানে দেখো বলছে উৎপাদ মৌল থেকে 1 মোল যৌগ গঠনকালে এনথালপির পরিবর্তনকে ওই যৌগের কি বলা হয় বলতো? প্রমাণ গঠন তাপ বলা হয়। উপাদান মৌল থেকে, এই যে দেখো ভালো করে খেয়াল করে, একই জিনিস আগে যেটা বললাম এখন সেটাই, এইটার সাথে এইটা বিক্রিয়া করে এইটা উৎপন্ন হওয়ার সময় যেই তাপটা উৎপন্ন হইল সেটাকেই বলবো আমরা যৌগের প্রমাণ গঠন তাপ। বুঝাইতে পারছি? 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময়, মানে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় যেই তাপটা লাগে সেটাকে বলা হয় প্রমাণ গঠন তাপ। তার মানে কি, কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার সময় এইটা তাপ লাগছে, এটাই তার প্রমাণ গঠন তাপ, এই তাপের মান হচ্ছে 1। বুঝতে পারছো? এইটা একটু মনে রাখবা, কার্বন ডাই অক্সাইডের প্রমাণ গঠন তাপ কত, মাঝে মাঝে এমসিকিউ তে চলে আসতে পারে যে কার্বন ডাই অক্সাইডের প্রমাণ গঠন তাপের পরিমাণটা কত। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে দেখো দহন তাপ, স্থির তাপমাত্রায় 1 মোল পরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তাকে ওই পদার্থের দহন তাপ বলে। দহন মানে কি? দহন মানে পুড়িয়ে ফেলা। ধরো কার্বনকে, দেখো ভালো করে খেয়াল করো, ধরো কার্বনকে আমি অক্সিজেন দিয়ে পোড়ালাম, সালফারকে অক্সিজেন দিয়ে পোড়ালাম, যারা উদাহরণ খুঁজো, দেখো এখানে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। এখানে কি তৈরি হবে? সালফার ডাই অক্সাইড। তাহলে কার্বনকে পোড়ানোর জন্য, পোড়াইতে কিন্তু অক্সিজেন লাগে, অক্সিজেন দিয়ে কিন্তু পোড়ানো হয়। কার্বনকে পোড়ানোর জন্য যতটুকু তাপ প্রয়োজন হয়েছে, এই যে তাপ, সেটাকেই আসলে বলবো দহন তাপ। এই যে দেখো সালফারকে পোড়ানোর জন্য যতটুকু তাপের প্রয়োজন হয়েছে সেটাকেই কি বলবো বলতো ভাইয়া? দহন তাপ। এই তো হয়ে গেল, সহজ, রিডিং পড়বা। মুখস্থ রাখা উচিত, এইটা পরীক্ষায় অনেক আসে, প্রমাণ দহন তাপ সংজ্ঞাতে আসে ভাইয়া, সংজ্ঞাতে। কোনোটা মুখস্থ করো আর না করো, যেগুলো স্টার চিহ্ন দিচ্ছি সেগুলো মুখস্থ করো। এগুলো এগুলো কোথায় আসে ভাইয়া? এগুলো ওই যে এমসিকিউ তে চলে আসে, অথবা হচ্ছে গিয়ে তোমার ক নাম্বার প্রশ্নে চলে আসে যে প্রমাণ দহন তাপ কাকে বলে, দহন তাপ কাকে বলে। বুঝাইতে পারছি? তার পরবর্তীতে দেখো দহন, এই যে যেমন এখানে দেখো, এই যে দেখো কার্বনকে অক্সিজেনের সাহায্যে পোড়ানোর ফলে যেই তাপ উৎপন্ন হয়েছে, কতটুকু তাপ উৎপন্ন হয়েছে? -393.5 তৈরি হয়েছে। এটাই আসলে কার্বনের প্রমাণ দহন তাপ, সরি দহন তাপ আসলে। বুঝাইতে পারছি? আবার মিথেনকে পোড়ানোর জন্য যেই তাপ লাগছে সেটাই আসলে মিথেনের দহন তাপ। যদি আমি বলি ভাই আমাকে পোড়ানোর জন্য যেই তাপ লাগবে সেটাকে দহন তাপ, মানে কোনো কিছুকে পোড়ানোর জন্য যেই তাপটা প্রয়োজন সেটাই দহন তাপ। যে কোনো কিছু, এই কলমটা পোড়ানোর জন্য যেই তাপ দরকার, এটাকে পোড়ানো মানে কি? দহন করা, সেটাকে আসলে দহন তাপ বলা হয়। বোঝাতে পারছি? ঠিক আছে। অবস্থার পরিবর্তন তাপ। অবস্থার পরিবর্তন মানে কি? অবস্থার পরিবর্তন মানে হচ্ছে ধরো কোন একটা, ধরো বরফ, বরফের অবস্থানটা পরিবর্তন করে পানিতে রূপান্তর করতে কতটুকু তাপমাত্রা দরকার বলো তো দেখি, বলো দেখি, বলো 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 বলো। এনথালপি পড়বো ভাইয়া, এনথালপি পড়বো। এনথালপি মানে হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে, সহজ কথায় যদি বলি, এনথালপি মানে হচ্ছে তাপীয় পরিবর্তন। সহজ কথা, কি পরিবর্তন? তাপীয় পরিবর্তন। কোন একটা বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে এনথালপি বলা হয়। সহজ হিসাব, কিসের পরিবর্তন? কোন একটা বিক্রিয়ায় তাপের পরিবর্তনটাই এনথালপি, তাপের পরিবর্তনকে এনথালপি বলা হয়। এটা বুঝো তাইলেই হবে। ঠিক আছে।
তাহলে দেখো ভালো করে খেয়াল করো, অবস্থা পরিবর্তন তাপ, হ্যাঁ মাস্টার বুকের গুলো পড়লে হবে। অবস্থান পরিবর্তন তাপ মানে এই যে একজন বলছে বরফকে পানি বানাইতে 100 ডিগ্রি লাগে, গাধা সবগুলা গাধা। এই যে মিতালি সরকার ভালো উত্তর দিছে, এছাড়া সবগুলাতে ধরে ছেঁচানি দেয়া দরকার, ছেঁচানি দেওয়া দরকার। কেন ভাইয়া? আরে বরফকে পানিতে পরিণত করতে তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দরকার, পানিকে না জলীয় বাষ্পে পরিণত করতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাও সি সি সি, এই যে সানজিদা কি সানজু সঠিক উত্তর দিচ্ছে, আল্লাহ। সুমাইয়া আক্তার, রাজিয়া, স্বর্ণা, একটু আগে ওকে ওড়না পড়ছি, ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো, তার মানে দেখো অবস্থান তাপের এই যে দেখো কোন তাপ মানে অবস্থার পরিবর্তন তাপ মানে কি, কঠিন থেকে গ্যাসীয় করতে যেই তাপটা লাগতেছে সেটাই অবস্থান পরিবর্তন তাপ। এটা আসলে নিয়ে বলার কিছু নেই। যেমন ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন মানে কি জানো? ঊর্ধ্বপাতন মানে কি, কিছু কিছু পদার্থ আছে, দেখো ভালো করে খেয়াল করো, ঊর্ধ্বপাতন তাপ বলতে কি বোঝায় দেখো ভালো করে বুঝো। কোন একটা কঠিন পদার্থ, আচ্ছা বলো তো, কোন একটা কঠিন পদার্থকে আমি যদি তাপ দেই, সরাসরি তাপ দেই, তাহলে সেটা কিসে পরিণত হওয়া উচিত? গ্যাসীয় পদার্থে পরিণত হওয়া উচিত, রাইট? আবার দেখো গ্যাসীয় পদার্থটাকে যদি আমরা তাপ দেই তাহলে সেটা কিসে পরিণত হওয়া উচিত বলো? আরে কঠিন পদার্থকে তাপ দিলে কেন গ্যাসীয় হবে? আগে তরলে পরিণত হবে। হ্যাঁ, কিসে পরিণত হবে? তরলে পরিণত। কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়। আর তরল পদার্থকে তাপ দিলে কিসে পরিণত হবে বলতো ভাইয়া? গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তরল পদার্থকে তাপ দিলে গ্যাসীয় পদার্থে পরিণত হবে। এই যে এখানের মধ্যে কাহিনীটা দেখো ভাইয়া, কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়, তরলকে তাপ দিলে গ্যাসীয়, এটা স্বাভাবিক স্ট্রাকচার। কিন্তু কিছু কিছু জিনিস আছে ভাইয়া, যে ভাই আমি কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। অর্থাৎ এই যে মাঝখানের যে এই ধাপটা দেখতেছো না, এই যে দেখো মাঝখানের এই ধাপটা আসলে উড়ে যায়, এই সকল পদার্থে এটা থাকে না। অর্থাৎ তাহলে কি হয়ে যায় ভাইয়া? কঠিন পদার্থকে তাপ দেওয়ার ফলে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। যেই তাপে কোনো কঠিন পদার্থ সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেটাকে কি বলা হয় বলতো ভাইয়া? ঊর্ধ্বপাতন বলা হয়। আবার তাপ যদি সরিয়ে দেই তাহলে কি হবে বলতো? গ্যাসীয় পদার্থ সরাসরি কঠিন পদার্থতে চলে আসবে। কথা কি বুঝাইতে পারছে? ঊর্ধ্বপাতন কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? এগুলো সংজ্ঞা পড়বা। 9-10 এ ঊর্ধ্বপাতনটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এখন তেমন একটা আসে না আসলে। এই যে যেমন দেখো, এই যে 1 মোল পরিমাণ, এই যে দেখো কঠিন পদার্থ যদি তাপ শোষণ করে, যে তাপ শোষণ করে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় তাকে ঊর্ধ্বপাতন তাপ বলা হয়। 9-10 এর সংখ্যা মনে আছে? মনে আছে? এখানে তরল বলতে কোনো অপশন নাই ভাইয়া, এটা গ্যাসীয় পদার্থ থেকে, সরি কঠিন পদার্থ থেকে সরাসরি কোন পদার্থে পরিণত হয় বলতো? গ্যাসীয় পদার্থ। বুঝাইতে পারছি নিশ্চয়ই? গলন তাপ, গলন তাপ মানে তো বুঝোই ভাইয়া, গলন তাপ মানে কি? গলতে, কোনো কিছু গলতে যে পরিমাণ তাপ লাগে সেটাই আসলে গলন তাপ। বুঝাইতে পারছি আমার কথা? তাহলে দেখো, এই যে দেখো কোনো কঠিন পদার্থকে গলনাঙ্কে যে পরিমাণ তাপ শোষণ করে তরল অবস্থায় পরিণত হয় তাকে কি বলা হয়? গলন তাপ বলা হয়। তাহলে গলন তাপ কাকে বলে? গলন তাপ হচ্ছে যেই তাপমাত্রায় কোনো পদার্থ গলে যায় তাকে আসলে গলন তাপ বলা হয়। কি বলা হয়? গলন তাপ বলা হয়। এই যে দেখো বরফের গলন তাপ এই ক্ষেত্রে ΔH এর মান ধনাত্মক হয়। এই যে দেখো, মানে বরফে ধনাত্মক মানে কি? ΔH এর মান ধনাত্মক মানে কিন্তু তাপ হারি বিক্রিয়া। বরফকে গলাতে গেলে বাইরে থেকে তাপ দিতে হয় না বলো তো ভাইয়া? তুমি বলো, বরফকে গলাতে বাহির থেকে তাপ দিতে হয় কি হয় না? হ্যাঁ ভাইয়া দিতে হয়। যার কারণে দেখো বরফ যখন এস মানে কি সলিড অবস্থায় ছিল, সেটা যখন লিকুইড অবস্থা অথবা তরল অবস্থায় পরিণত হয়েছে তখন আসলে তার এই যে কি ফুসিয়ন যাই হোক আর কি, মানে অবস্থার পরিবর্তন আর কি, 6 কিলোজুল/মোল তাপের প্রয়োজন হয়। যার কারণে এটা একটা তাপহারী বিক্রিয়া আসলে, গলতে যে পরিমাণ তাপ লাগে। ফিউশন বাষ্পীয় তাপ মানে কি? যেই তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয় বলতো ভাইয়া? তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বাষ্পীকরণ তাপ। হ্যাঁ, তোমাদের রুটিন দিয়ে দেয়া হয়েছে ভাইয়া, ইফতারির পরে তোমাদের কবে কবে ক্লাস আছে রুটিন দেয়া হয়েছে। হ্যাঁ, যেমন দেখো কোন একটা লিকুইড পানি ছিল, সেটা তার তরল অবস্থায়, ভ্যাপ মানে কি? ভ্যাপ মানে বাষ্পীয় অবস্থায়, বাষ্পীয় অবস্থায় পরিণত হইতে, এই যে দেখো বিএপি মানে হচ্ছে ভ্যাপ।
বাষ্পীয় অবস্থায় পরিণত হতে একটা পরিমাণ। এটা আবার মনে করে না ভাইয়া এটা তো তাপের পরিমাণে 100°C, আরে ভাই ওটা তো তাপ আর এটা তো শক্তি। তাপ এক প্রকার শক্তি, ঠিক আছে, 100°C তাপমাত্রা মানে যে 100 জুল তা তো না। ডেলএইচ তো আসলে কিলো জুল পার মোলে কনভার্ট করা হয়েছে। বুঝতে পারছো আমার কথা? তার মানে কি, যখন পানিটা তরল অবস্থায় থাকে সেটাকে ফুটানোর জন্য আমরা কি করি, বাইরে থেকে তাপ প্রদান করি। বুঝতে পারছি? হ্যাঁ ওইটা ফিউশন, এটা জানি। তো আমি ওইটা আগে থেকে, ওই যে একটা আছে না FUTURE, কি হয়, ফিটুরি না ফাটারি হয় বলো তো? FUTURE কি হয় বলো? FUTU, হ্যাঁ আজকে এমসিকিউ ক্লাস আছে তোমাদের সিয়াম ভাইয়ার, ইনশাআল্লাহ সিয়াম ভাইয়ার মৌলের পর্যায়বৃত্ত ধর্মের উপরে ক্লাস আছে। থাইকো ক্লাসে থাইকো, এমসিকিউ সলভ কইরো ভাইয়া, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের হাজারিন আকসারের ভাই। ওমা একজন বলছে অবান্তিকা সরকার বুঝি নাই ভাইয়া, কোন জায়গায় বুঝো নাই বলো না ভাইয়া? জাস্ট এখানে কি আল্লাহ, বাষ্পীভবন মানে কি, কোন একটা পানি তরল অবস্থায় ছিল, এল মানে লিকুইড বা তরল অবস্থায় থাকে, সেখান থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত করতে এই পরিমাণ তাপ লাগছে। মানে কোন একটা তরল পদার্থকে তাপ দিয়ে গ্যাসীয়তে পরিণত করতে যেই তাপ লাগে সেটাকে বাষ্পীকরণ তাপ বলে। এ তো সহজ জিনিস, এইটের বাচ্চা কাচ্চারা এটা সংজ্ঞা পড়ে। FUTURE, এটা তো ফিটুরি না ফুটুরি, ফুটুরি না ফাটারি? ঠিক আছে, এইগুলো আসলে তেমন একটা পড়ার দরকার নেই। পরমাণুকরণ তবে এইগুলো জাস্ট একটু দেখো আর কি। একমল পদার্থ গ্যাসীয় অবস্থার পরমাণুতে, দেখো এখানে বলছে একমল পদার্থকে সম্পূর্ণরূপে গ্যাসীয় অবস্থার পরমাণুতে পরিণত করতে যে তাপ শোষণ হয় তাকে পরমাণুকরণ তাপ বলে। ধরো এই যে দেখো এখানের মধ্যে একটা পদার্থ আছে কঠিন অবস্থায়, আমি সবগুলো এখন গ্যাসীয় পদার্থে, এই অণুগুলোকে, এই কলমের যে অণুগুলো রয়েছে সেগুলোকে আমি সম্পূর্ণরূপে গ্যাসীয় অবস্থায়, সবগুলো অণুকে, সবগুলো, নট এ সিঙ্গেল ওয়ান যে বাদ থাকবে। যেমন ধরো এটা হতে পারে পানি, পানির মধ্যে হতে পারে আমি তাপ দিচ্ছি, অনেকগুলো বাষ্পাকারে উড়ে যাচ্ছে, অনেক পানি পাত্রের মধ্যে থেকে যাচ্ছে, না একটা কণাও পাত্রের মধ্যে থাকলে হবে না। যতগুলো পদার্থের যতগুলো কণা রয়েছে সবগুলোকেই তুমি আসলে ম্যান্ডেটরি এখানে গ্যাসীয় অবস্থায় পরিণত করবা। পরমাণুকরণ মানে পরমাণু করার জন্য যেই তাপ প্রয়োজন, কোন একটা পদার্থকে পরমাণুতে কনভার্ট করার জন্য যেই তাপটা প্রয়োজন সেটাকে পরমাণুকরণ বলা হয়। বুঝতে পারছো? এই যে দেখো ক্লোরিন ছিল, এই যে দেখো এটা কিন্তু অণু ছিল, নিচে Cl2 মানে কি, এটা দেখো এটা কি ছিল, এটা ছিল অণু, কি ছিল, অণু। আর এখানে কি হয়ে গেছে বলতো, পরমাণু। কি হয়ে গেছে, পরমাণু। বুঝছো? অণু থেকে কিসে কনভার্ট করছে, এখানে কি দিতে হয়েছে, বাহির থেকে তাপ দিতে হয়েছে। সংজ্ঞাগুলো জাস্ট একটু আমি বলে দিতেই পারতাম, তোমরা বলো দ্রবণ তাপ কাকে বলে, এইটা একটু পরীক্ষায় বেশি আসে, দ্রবণ তাপ। কে কে বুঝো, একটু রিডিং করো তো, বোঝার চেষ্টা করো তো, কে কে বুঝো দেখি, কে কে বুঝো সংজ্ঞাটা পড়ার পর কে কে বুঝছো একটু হাত তোলো। এটা পড়ো দেখি, পরে বলো কে কে বুঝছো। এটা কিন্তু হেভি একটা সংজ্ঞা, টিচাররা এখান থেকে ক নাম্বার প্রশ্ন মাঝে মাঝেই দিয়ে দেয়। বলো দেখি কে কে বুঝছো, কে কে পারবা। টপিক ভিত্তিক কিছু সৃজনশীল যোগ করতে চাই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, দিয়ে দিবনি ইনশাল্লাহ। কে কে বুঝছো, বুঝছো বলো। আরে সেরা, সবাই তো বুঝতেছে। আচ্ছা ঠিক আছে, যারা বুঝেছো তারা বুঝেছো, যারা বুঝো নাই মাথার উপর দিয়ে গেছে তাদেরটা আমি একটু বলি। চলো দেখো ভালো করে খেয়াল, সংজ্ঞাটা খুবই মজার মজার। দেখো আমরা এটা পড়ে বোঝার চেষ্টা করি যাতে করে পরবর্তীতে কেউ পড়তে গেলে মাথার উপর দিয়ে না যায়। দেখো
সংজ্ঞার মধ্যে কি বলছে? খুব সিম্পল কিছু কথা, এখানে আসলে মানুষ স্টুডেন্টরা খাপ হারায় ফেলে এই সংজ্ঞার মধ্যে। দেখো প্রথমে দেখো ভালো করে খেয়াল করো, বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রবকে, দ্রব মানে কি? দ্রব মানে চিন্তা করো চিনি। ধরো এখানের মধ্যে আমার একটা দ্রব আছে, কি আছে? দ্রব আছে, যেটার নাম হচ্ছে চিনি। কি বলতো ভাইয়া? যেটার নাম হচ্ছে চিনি। আমি কি করছি দেখো ভালো করে, এটা একটা পাত্র, নির্দিষ্ট তাপমাত্রায় পাত্রের মধ্যে কিছু চিনি আছে। কি বলছে? 1 মোল দ্রাবকে দ্রবীভূত করে। চিন্তা করো এখানের মধ্যে আমি 1 মোল পানি দিলাম। কি দিছি? 1 মোল পানি, 1 মোল দ্রাবক। 1 মোল দ্রাবক মানে কি? চিন্তা করো এটা আসলে পানি দিছি। কি দিছি? পানি দিছি। এই কনসেপ্টটুকু বুঝছো? যে ধরো তোমার কাছে পাত্রের মধ্যে একটু চিনি ছিল, দ্রব ছিল, সেখানের মধ্যে তুমি কি করলা? একটুখানি পানি দিলা। কতটুকু পানি দিছো ভাইয়া? 1 মোল পরিমাণ পানি দিছো। দেওয়ার পর যদি দ্রবণ প্রস্তুত করা হয়, তার মানে এখানের মধ্যে বলো তো চিনি আর পানি দিয়ে তুমি একটা দ্রবণ পাবা ভাইয়া। সেই দ্রবণটার নাম কি? সেই দ্রবণটার নাম হিসাব করলাম শরবত। তুমি এখানের মধ্যে কি পাইছো? একটা শরবত পাইছো। এখন দেখো তাতে যদি আরো দ্রাবক যুক্ত করা হয়, আরো দ্রাবক মানে কি ভাইয়া? অলরেডি তুমি এখানে 1 মোল পরিমাণ পানি দিয়েছিলা, তুমি এখানে বাহির থেকে আরো পানি দিলা, আরো দ্রাবক। আরো দ্রাবক মানে কি? আরো দ্রাবক মানে হচ্ছে আরো তুমি এখানে বাহির থেকে পানি দিলা, পানি দিলা। বুঝতে পারছো আমার কথা? তারপরেও কোনো তাপীয় অবস্থার পরিবর্তন ঘটানো যায় না, তবে ওই দ্রবণ প্রস্তুত করতে যে তাপের প্রয়োজন, তাপীয় অবস্থার পরিবর্তন বলতে ধরো যখন শুধু এই দ্রব আর এই দ্রাবক ছিল, ধরো এখানে এই জিনিসটাকে আমাকে স্ফুটনাঙ্ক ছিল চিন্তা করো 100°C। তার পরবর্তীতে যেটা হইলো ভাইয়া, আমার এই যে দ্রাবকটা যুক্ত করার পরবর্তীতে তাপ দিলাম, দ্রাবক যুক্ত করলাম, তারপরেও এর তাপমাত্রা 100°ই থাকলো, মানে কোনো চেঞ্জই আসলো না। তাহলে যেই তাপমাত্রায় আসলে এই চিনিটা ছিল, ওই তাপমাত্রাটাকে বলা হয় দ্রবণ তাপ। কাহিনী কি বুঝতে পারছো? বুঝতে পারছো? এই জিনিসটা বাস্তবিক জীবন থেকে বলা যায়। ধরো তুমি এবং তোমার বউ মিলে ব্যাপক ঝগড়া করতেছো। কি বললাম? ধরো তোমার বউ হচ্ছে চিনি, তুমি হচ্ছে পানি, তোমাদের মাঝখানে হেভি মারামারি। তো ধরো তোমার ওয়াইফ খুব মুড ধরে বসে আছে, এখন তুমি কি করলা? তুমি আসলে ধরো হচ্ছে চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যানকে বিচার দিলা। দেওয়ার পরবর্তীতে বললা, দেখেন চেয়ারম্যান সাহেব, আমার বউয়ের তো মনের যে তাপ সেটা আমি কোনোভাবেই কমাতে পারতেছি না। তো আপনি কি করবেন? আসলে আপনি এসে একটা বিচার করে দিয়ে যান, আমার ওয়াইফের মনের তাপকে আপনি কমিয়ে দিয়ে যান, একটা কিছু সলিউশন দিয়ে যান, আমি আসলে পারতেছি না, 2 বার আমি ঝাড়ুর মাইর খাচ্ছে। তো এখন চেয়ারম্যান সাহেব আসলে কি হইলো? বললো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমার বাসায় বিকেল বেলা যাব। বিকেল বেলা চেয়ারম্যান সাহেব আসলো, তোমার বউকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে দেখো তোমার যে স্বামী সে খুবই খারাপ, খুবই খারাপ একটা মানুষ, তোমার স্বামী, কোনো সমস্যা নাই, তুমি দরকার হলে আরো 2 বার মারো তাকে, আমার সামনেই মারো, কোনো সমস্যা নাই, কিন্তু তার সাথে ঝগড়া আর করিও না। এত বুঝানোর পরেও, এত অপশন দেওয়ার পরেও তোমার ওয়াইফ আসলে কোনোভাবেই রাজি হইল না, তার মনের তাপ আগে যা ছিল তাই থাকলো। এই যে তোমার ওয়াইফের প্রথম থেকে যে মনের তাপ, ওই তাপটাই হচ্ছে দ্রবণ তাপ। এবার তো বুঝছো মনে হয়? বলো এবার। খুবই খুশি, উরি আল্লাহ ভাই, আপনি সেই, আপনি তো সেই, ভাই হেভি বুঝছি, কি যে মজা, কেমিস্ট্রি মানেই মজা। মানে ফাজিলের দল সব, পড়াশোনার উদাহরণ দিয়ে বুঝবে না, বউ আর জামাইয়ের উদাহরণ দিয়ে দেখলে বুঝবে। হুম, বুঝছো? বুঝছো সবাই? এবার তো ধ্রুবণ তাপ বুঝছো। মানে দেখো এই চিনির একটা নির্দিষ্ট তাপ ছিল 100, তুমি আসলে এটা নির্দিষ্ট একটা পানির মধ্যে যখন ছিল তার তাপ ছিল, এই জন্য বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায়, প্রথমে বলে দিছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় চিনির সাথে পানি ছিল যেটা তাপমাত্রা 100, সেটার মধ্যে আমি আরো পানি দিলাম, কিন্তু কোন রকম তাপে চেঞ্জ করতে পারলাম না। আগে যারা দুইজন মিলে যখন 100 ছিল, পরবর্তীতেও 100ই আছে। বুঝছো? সবাই ক্লিয়ার? যেমন দেখো, এই যে দেখো কি বলছে, 200 থেকে 450 মোল
কি বলছে 200 থেকে 450 মোল দ্রাবকে 1 মোল দ্রবীভূত করে যে দ্রবণ প্রস্তুত করা হয় তাতে আরো দ্রাবক যোগ করলে মানে নতুন করে যদি চেয়ারম্যান আসে তারপরেও তার তাপের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার ক্লিয়ার। একজন বলছে জান্নাতুল আক্তার বলছে আরেকবার বুঝান, সরি তুমি একটু রেকর্ডেড পার্টটা দেখে নিও। দেখো ভালো করে খেয়াল করো, যেমন এখানে একটা কিছু দিছে, যে সকল অনাদ্র মানে আর্দ্র না অনাদ্র লবণ অতি সহজেই পানির সাথে যুক্ত হয়ে হাইড্রেট গঠন করে, তারা পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, সেক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক। এইগুলো জাস্ট 9-10 এ পড়ছিলাম মনে আছে, এগুলো আসলে এখন তেমন একটা আসে না। কপার সালফেট আর এটার সাথে কেলাস পানি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা কেলাস পানির কথা, এটাই সেদিন এসএসসি ব্যাচে পড়াইলাম। কপার সালফেট সাথে 5 অণু পানি যুক্ত হলে কি হয়, কপার সালফেট ইনটু 5 অণু পানি। এইগুলো বলছে যে এখানে এরকম যখন তৈরি হয় তখন একটা নির্দিষ্ট তাপ তৈরি হয়, এইগুলো জাস্ট একটু রিডিং পড়বা। ও আসো এবার বন্ধন শক্তি নিয়ে পড়াশোনা করি। অনেক কিছু দেয়া আছে, এগুলো সব তোমার বইয়ের মধ্যে দেয়া, এই যে এইভাবে নির্ণয় করা। এই বক্সটা কাদের কাছে আছে বলো, 9-10 এর বই থেকে নেয়া বন্ধন শক্তি। এটা খুব সম্ভবত 9-10 এ 414 দেয়া ছিল, এখন যেগুলো দেয়া আছে এইগুলো বিগত 5 বছরের কোশ্চেন দেখলে এগুলো বন্ধন শক্তি নির্ণয় করার প্রশ্ন পাবা না। তাহলে কোথায় পাবো ভাইয়া, 5 বছর আগের প্রশ্ন, তাও কম কম পাবা আর কি। ডেল এইচ এর মান নির্ণয় করতে বলে, এক্স্যাক্টলি তুতে উৎপন্ন হয়, রাইট। আচ্ছা বলো কার কার ডেল এইচ নির্ণয় করার কথা মনে আছে, বলো কার কার মনে আছে ডেল এইচ নির্ণয় করার সূত্র। আমি তোমাদেরকে বলে দেই ভাই, ডেল এইচ এর সূত্রটা বলে দেই, দেখি তো তোমরা কয়জন পারো। ডেল এইচ সমান সমান হচ্ছে এই যে ই পি মাইনাস ই আর। পি মানে হচ্ছে কি উৎপাদ উৎপন্ন হওয়ার জন্য মোট শক্তি, বিক্রিয়ক উৎপন্ন হওয়ার জন্য মোট শক্তি। আমি তোমাদেরকে সবকিছুই দিয়ে দিলাম, আমি একটা প্রশ্ন দেই, দেখি তোমরা কতজন উত্তর করতে পারো। খুবই সুন্দর একটা ছোট একটা প্রশ্ন। CH4 এটার সাথে ক্লোরিন বিক্রিয়া করলো, 9-10 এর প্রশ্ন ভাই, এইগুলো একটা বুঝলে বাকি সব নিজে নিজেই পারা উচিত। তাহলে এখানে উৎপন্ন হবে মিথাইল ক্লোরাইড আর এখানে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কত, কে কে পারবা একটু নির্ণয় করো তো দেখি। তোমাদের সময় আসলে 3 মিনিট, যাও দেখি তোমরা 9-10 এর পড়াশোনা কে কে মনে রাখতে পারছো। তোমাদেরকে আমি 3 মিনিট সময় দিচ্ছি, অনেকক্ষণ সময় দিলাম, দেখি কে কে করতে পারো। 3 মিনিট সময় পাবা, 3 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি করে ফেলো। দেখি না পারলে একটু অপেক্ষা করো, আমি করিয়ে চেষ্টা করো ভাইয়া, না পারাটা সমস্যা না, চেষ্টা করো দেখি।
শাবাশ শাবাশ, সবাই করে ফেলছে, ছুটি দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, যারা যারা পারছো তারা পারছো। আচ্ছা যারা যারা পারোনি একটু ইয়েস নোতে নো দিও তো ভাইয়া। আচ্ছা যারা যারা পারোনি তারা একটু ইয়েস নো নো দিও, কোনো সমস্যা নেই, আমি করিয়ে দিব, সবারটাই করিয়ে দিব ইনশাল্লাহ। একটা বুঝলে না বাকি জিনিসগুলো পারো। এগুলো আসলে 9-10 এর বেসিক থেকে এইচএসসি তে মাঝে মাঝে খুব কম পাবা, কিন্তু যেহেতু সিলেবাসে আছে ভাইয়া, হ্যাঁ, তাই শিখে রাখাটা ভালো আসলে। অনেকের 104 আসলো, -87 আসলো, -104, 114, অনেকে আসলো। দেখো যখন তোমাকে এরকম প্রশ্ন দিবে, প্রথমে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে তোমার বিক্রিয়াটা সুন্দর করে লিখে নিবা। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে CH4 প্লাস Cl2, এখানের মধ্যে উৎপন্ন হবে CH3Cl, আর এখানের মধ্যে উৎপন্ন হয়েছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝাইতে পারছি? এইটাই তো উৎপন্ন হয়েছে। খুবই সহজ জিনিসপত্র। দেখো এই যে এই জিনিসটাকে তুমি ভাঙার চেষ্টা করো, এই জিনিসটাকে ভাঙবো ভাইয়া। ভাঙলে কিভাবে লেখা যায়? দেখো কার্বনের সাথে এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, প্লাস ক্লোরিন। এই যে দেখো এখানে দেখো কি হয়েছে, কার্বনের সাথে দেখো এই যে নতুন করে একটা ক্লোরিন আসছে, আর হাইড্রোজেনের সাথে কি আছে? হাইড্রোজেনের সাথে ক্লোরিন আছে। দেখো জিনিসটা খুবই সহজ, তোমাকে প্রথমে দেখতে হবে এখানে বন্ধন ভাঙতে কি পরিমাণ শক্তি লাগে। দেখো ভাইয়া এখানে মানে দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি এটাকে আলাদা পোর্শন করে এখানে ডেল এইচ এর সূত্রটা লিখতে চাই, তখন এইভাবে লিখতে হবে, ডেল এইচ সমান সমান কি জানি ভাইয়া? ডেল এইচ সমান সমান ই পি মানে প্রোডাক্ট মাইনাস ই আর মানে রিএজেন্ট। এই যে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে উৎপাদ উৎপন্ন হতে কি পরিমাণ শক্তি লাগবে, উৎপাদ উৎপন্ন হবার শক্তি, উৎপাদ উৎপন্ন হবার শক্তি, এই মানটা লাগবে। আর এখানে কি লাগবে? বিক্রিয়ক ভাঙ্গার শক্তি, মানে কতগুলো বিক্রিয়ক, বিক্রিয়কের বন্ধন মানে এগুলো অনেক ভাবে লেখা যায়, বন্ধন ভাঙ্গার শক্তি, ভাঙ্গার শক্তি, বন্ধন ভাঙতে কতটুকু শক্তি লাগে আর এটা বন্ধন গড়তে কতটুকু শক্তি লাগে। এখন দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, এখানে দেখো তো তুমি এই দুইটা, প্রথমে তুমি এই দুইটা পোর্শনের দিকে তাকাও, এইটা এবং এইটার দিকে একটু তাকাও ভাইয়া, এই দুইটা জিনিসের দিকে একটু তাকাও। দুইটা জিনিসের দিকে যদি তাকাও, দেখো এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন ছিল, এখানেও আছে, মানে এইখানের এই তিনটা হাইড্রোজেন, এখানের এই তিনটা হাইড্রোজেন কিন্তু এখানে কিন্তু একই আছে, অর্থাৎ এখানে কোনো কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন ভাঙেনি। তাহলে কি ভাঙছে? দেখো এখানের সাথে কার্বনের যে হাইড্রোজেনের একটা বন্ধন ছিল, সেই কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন ভেঙে এখানে কার্বনের সাথে একটা ক্লোরিন তৈরি হয়েছে। তোমাকে প্রথমে দেখতে হবে ভাইয়া আমার আসলে বিক্রিয়ক ভাঙতে কতটুকু শক্তি লাগে। বুঝতে পারছো আমার কথা? এখন দেখো তার মানে এইখানে কি কোনটা ভাঙছে বলতো? এখানে কোনটা ভাঙছে? এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন ভেঙে কার্বনের সাথে ক্লোরিনের একটা বন্ধন তৈরি হয়েছে। ভালো কথা। আচ্ছা এখানে ক্লোরিন ক্লোরিন কি ভাঙছে? দেখো এখানে ক্লোরিন ছিল, এখানে কিন্তু ক্লোরিন নাই, তাহলে ওইখানে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধনটা ভেঙে হাইড্রোজেনের সাথে ক্লোরিন তৈরি হয়েছে। তাহলে এখন আসো এখানের মধ্যে আমরা যদি বলি, আমি জাস্ট র্যান্ডমলি লিখে দিচ্ছি ভাইয়া, কেমন? দেখো এটা কি বিক্রিয়ক আর ওইটা উৎপাদ, তাহলে বিক্রিয়ক ভাঙতে শক্তি, বিক্রিয়ক ভাঙতে শক্তি, ভাঙতে শক্তি কতটুকু শক্তি বলো তো ভাইয়া? কতটুকু শক্তি লাগবে বলো? এখানে কতটুকু শক্তি আছে বলো, তুমি বলো। এখানে বিক্রিয়ক কার্বনের সাথে শুধু হাইড্রোজেনের একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন ভাঙছে, প্লাস এখানে কার্বনের সাথে কি হয়েছে? কার্বনের সাথে সরি ক্লোরিনের সাথে ক্লোরিন একটা ভাঙছে। তাহলে এখানের মধ্যে দেখো তো কার্বনের সাথে ক্লোরিন ভাঙতে কত, কার্বনের হাইড্রোজেনের শক্তি কত দেখো, ভালো করে খেয়াল করো। এই যে দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের শক্তি দিছে হচ্ছে 430, যদিও বা তোমাদের আগের বইয়ে 414 মতো দেয়া ছিল, এখানে তোমার যত দিবে ততই ইউজ করবা। তারপরে দেখো ক্লোরিনের সাথে ক্লোরিন কত আছে বলো তো? ক্লোরিনের সাথে ক্লোরিন এই যে দেখো 328, এটা ঠিকঠাক আছে। এটা কত? 328। তাহলে দুইটা যোগ করলে কত হয় আমাকে একটু বলো তো ভাইয়া? এবার দেখো উৎপাদ গড়তে শক্তি, উৎপাদ
গড়তে শক্তি, কারণ এটা তো তৈরি হয়। তাহলে কোন কোন জিনিসটা তৈরি হয়েছে ভাইয়া, কোন জিনিসটা গড়ছে ভাইয়া বলতো? কার্বনের সাথে ক্লোরিনটা। তাহলে এখানের মধ্যে কার্বনের সাথে ক্লোরিনটা গড়ছে, প্লাস এখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিন গড়ছে নতুন করে। তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করো, কার্বনের সাথে ক্লোরিনের কথা যদি বলি, এই যে দেখো কার্বনের সাথে ক্লোরিন, এই এখানে একটু আগে আমি কি নিলাম, ক্লোরিনের সাথে ক্লোরিন নিছি, কার্বনের সাথে হাইড্রোজেন নিছি। ওমা, আমি তো এখানে ভুল করছি। এ তো নিব ক্লোরিনের সাথে ক্লোরিন 242 ছিল, ক্লোরিনের সাথে ক্লোরিন 200 কত ছিল, ক্লোরিনের সাথে ক্লোরিন 200 কত ছিল, 42 ছিল। আমি ভুলে উপরেরটা নিছি 242, ঠিক আছে। আর এখানের মধ্যে কত নিব বলতো ভাইয়া, কার্বনের সাথে ক্লোরিন তৈরি হইলো যে 328, তাহলে কত নিব 328, ঠিক আছে। আর হাইড্রোজেনের সাথে ক্লোরিন কত আছে দেখো, হাইড্রোজেনের সাথে ক্লোরিন 433, কত হয় 433, কত আসে বলো, কত আসে বলো। এখানে আমি একটু হিসাব করি ক্যালকুলেটরে, এখানে 430 যোগ 242, 672। আমি পয়েন্ট দেইনি আর কি। তার পরবর্তীতে এখানে আছে 328 যোগ 433, 761। তাহলে আমার এটা কি উৎপাদের শক্তি, আর এটা কি বিক্রিয়কের শক্তি। তাহলে এই দুইটা শক্তি কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, ইপি মানে কি, ইপি মানে এটা কি আসলে বলো তো, এটা হচ্ছে ই আর রিএজেন্ট, আর এটা কি, এটা হচ্ছে প্রোডাক্ট। ইপি, ইপি এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে ইপি এর মান কত, কোথায় রাখবো, প্রথমে 700 কত রাখবো, 61 বিয়োগ 672, কত আসে দেখো, 89, কত আসছে, কিলোজুল পার মোল। 89 পড়তেছি মুখ দিয়ে আর লিখতেছি 82, এই হচ্ছে আমার মনোযোগের অবস্থা। কার কার মিলছে একটু হাত তুলো তো ভাই, ওই 90 89 এর আশপাশে কার কার মিলছে। ওই পয়েন্ট গুলো তোমরা দিও, যেটা দিবে আর কি। এসএসসির বইয়ে 2 রকম সূত্র দেয়া আছে ভাইয়া, এসএসসির বইয়ে 2 রকম সূত্র দেয়া আছে, একটা ইপি দিয়ে দেয়া আছে, একটা ই আর দিয়ে দেয়া আছে। তোমরা আগে বলো এটা করছো কিনা বলো। এটা আসলে বেসিক্যালি এই ডেল এইচ মানে হচ্ছে এনথালপির পরিবর্তন। হ্যাঁ, পি যদি দাও আর এই যে পি মানে এটা আসলে বেসিক্যালি এনথালপির পরিবর্তন। এন খাতায় লিখে রাখো, ওই যে একজন বললো না এনথালপি কি, এইটাই এনথালপি। এনথালপি মানে তাপের পরিবর্তন, এটাকে এনথালপির পরিবর্তন বলতে পারো। কিসের পরিবর্তন, এনথালপির পরিবর্তন। কিসের পরিবর্তন, এনথালপির পরিবর্তন, বুঝছো, এনথালপির পরিবর্তন। ওই আর কি, একটু দশমিক গুলো ঠিকঠাক রেখো তাইলে হবে। চলো আমরা আরেকটা ম্যাথ দিই, দেখি তোমরা কতজন পারো আসলে। এবার আচ্ছা, এবার কি কঠিন দিব একটা নাকি সহজ দিব বলো, কঠিন দিব নাকি সহজ দিব বলো। আগের স্লাইডের এসএস নিবা, এটা এটা বইয়ে দেয়া আছে, এটা হাজারিন আক্সারের বই থেকে নেয়া, এটা হাজারিন আক্সারের বই থেকে নেয়া। ভাইয়া প্রোডাক্টের কার্বন হাইড্রোজেন নিলেন না কেন, ভালো প্রশ্ন, এটা আমি বুঝাই দিচ্ছি। দেখো দেখো ভালো করে খেয়াল করো, আমাকে আসলে দেখতে হবে বিক্রিয়ক ভাঙতে যেই শক্তিটা লাগে। আচ্ছা বলো তো, এখানে বিক্রিয়কে কোনটা বন্ধন ভাঙছে, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন, এখানে কার্বনের হাইড্রোজেন, এখানের যে কার্বনের হাইড্রোজেন, অর্থাৎ এই যে 3টা হাইড্রোজেন দেখতেছো না, এই 3টা হাইড্রোজেন তো ভাঙে নাই, ওই 3টা হাইড্রোজেন তো অক্ষুণ্ণ আছে। এখানের যে এই 3টা হাইড্রোজেন, এখানের এই 3টা হাইড্রোজেনই তো অক্ষুণ্ণ আছে, এখানে তো কোনো বন্ধন ভাঙেনি। দেখো ভালো করে, শুধু এই যেই বন্ধনটা ভাঙবে, দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে এইটার আসলে কার্বনের সাথে ক্লোরিন তৈরি হয়েছে।
যার কারণে যেটা ভাঙছে, বিক্রিয়কে যেটা ভাঙে, এই কার্বনের সাথে হাইড্রোজেন ভাঙছে জন্য কার্বনের সাথে হাইড্রোজেন নিছে। আর উৎপাদ গড়তে, এখানে তো ভাই এই জিনিসগুলো গড়ে নাই, এগুলো তো আগে থেকে ছিল। এই হাইড্রোজেন এখান থেকে আসছে, এই হাইড্রোজেন এখান থেকে আসছে, এই হাইড্রোজেন এখান থেকে আসছে। গড়ছে কি? এই যে কার্বনের সাথে হাইড্রোজেনটা ভেঙে নতুন করে কার্বনের সাথে ক্লোরিনটা গড়ছে। কার সাথে কি গড়ছে? কার্বনের সাথে ক্লোরিন। তাই আমি এটা কার্বনের সাথে ক্লোরিন রাখছি। আর এখানে কি রাখছে? যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন নিছি? কারণ এটা তৈরি হয়েছে। বুঝতে পারছি? যেগুলো ভাঙবো, যেগুলো গড়বো, সেইগুলো হিসেব করবো। বুঝছি? কঠিন দেখে নেন। আচ্ছা ঠিক আছে, মোটামুটি দেই একটা আমরা। C2H5 দিব না, এত বেশি কঠিন দেওয়ার দরকার নেই, যাতে তোমরা পারো আর কি। আচ্ছা সহজ একটা দিই চলো। মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া কি তৈরি হবে? অবশ্যই কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। এখানে ডেল এইচ হিসেব করো তো দেখি। সময় তোমাদের জন্য 3 মিনিট। আচ্ছা যাদের আসলে এই মানগুলো জানা দরকার তাদেরকে বলি যে ভাইয়া তিন মিনিট সময় নাও। ওকে আচ্ছা চলো আমরা শুরু করি তাহলে। দেখো তোমরা যারা যারা করেছো মিলাই নাও, শুধুমাত্র কি আছে এখানের মধ্যে দেখো, ভালো করে খেয়াল করো। মিথেন, মিথেন প্লাস অক্সিজেন, এটা ভেঙে কি তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি।
এইটাই উৎপন্ন হয়েছে, রাইট? আচ্ছা, খুবই ভালো কথা। দেখো ভালো করে খেয়াল করো, এবার মিথেন গঠনটা ভাঙো। মিথেনের গঠনটা যদি তুমি ভাঙো, কার্বনের সাথে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে আরেকটা হাইড্রোজেন, আর অক্সিজেনটা যদি আমি ভাঙি, এই যে অক্সিজেনের সাথে ডাবল বন্ধন অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচারটা হোপফুলি এতদিন তোমরা জানো, একটা কার্বনের সাথে ডাবল বন্ধনে এখানে অক্সিজেন থাকে, এখানে অক্সিজেন থাকে। পানিটাকে ভাঙলে একটা অক্সিজেনের সাথে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, আমরা এখন দেখবো আগে বন্ধন ভাঙতে মোট শক্তি, মানে বিক্রিয়কের বন্ধন ভাঙতে কতটুকু শক্তি লাগছে, মোট শক্তি। তাহলে বন্ধন ভাঙতে মোট কতটুকু শক্তি লাগছে ভাইয়া বলো তো ভাইয়া। এখানে কার কার বন্ধন ভাঙছে? দেখো এখানে যে কার্বনের সাথে একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন ছিল। দেখো আবারও রিপিট করতেছি, কার্বনের সাথে যে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন ছিল, বলতো এখানে কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে? এখানে কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে নাকি কোনো হাইড্রোজেনই নাই? তার মানে এখানে কার্বনের সাথে, ভালো করে খেয়াল করো, ও সমতা তো করতে হবে, ভালো কথা বলছো, আমি কেন সমতা করলাম না? হা হা হা, সমতা করতে হবে, অবশ্যই সমতা। দেখছো আমি ভুলেই গেছি এটাতে। দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, আমি যদি সমতা করি এখানের মধ্যে, হাইড্রোজেন চারটা, এখানে হাইড্রোজেন দুইটা, তুমি এখানে কার্বন সংখ্যা যে হাইড্রোজেনের সামনে 2 দিয়ে দাও, তাহলে 2 মোল পানি তৈরি হইলো। আর কোথাও আছে অক্সিজেন হইলো দুইটা, দুইটা চারটা, এখানে 2 মোল দাও, তাহলে ওই পাশে হয়তো এই যে সমতা। হ্যাঁ, সমতা অবশ্যই করতে হবে, সরি যে আমি সমতা করতে ভুলে গেছি। দেখো এবার সমতা ঠিক আছে। দেখো কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে দুইটা, দুইটা চারটা, তাহলে এখানে সামনে 2 ছিল, এই সংখ্যাটাকে 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও। এখানে সামনে কি ছিল? 2 ছিল, পানিটাকে আসলে 2 দিয়ে গুণ করে দাও। বুঝতে পারছি? জাস্ট 2 দিয়ে সমতা করার কারণে 2 দিয়ে গুণ করে দিছি, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো এই কার্বনের সাথে কিন্তু 4টা হাইড্রোজেন এই দিকে ছিল, ওইদিকে কোনো হাইড্রোজেনই নাই। তাহলে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেনের বন্ধন ভাঙছে বলো তো ভাইয়া? কার্বনের সাথে 4টা হাইড্রোজেনের বন্ধনই ভেঙে যাবে। বুঝাইতে পারছি? কার্বনের সাথে 4টা হাইড্রোজেনের বন্ধনই ভেঙে যাবে। যোগ, এখানে দেখো অক্সিজেনের সাথে অক্সিজেন ছিল, এখানে কি কোনো অক্সিজেনের সাথে অক্সিজেন আছে? না, এই বন্ধন পুরোটাই ভেঙে গেছে এখানে। তাহলে অক্সিজেন অক্সিজেন হচ্ছে 498। দেখি তো এখানে তোমাদের কত দেয়া আছে? 498 দেয়া আছে। তাহলে এখানে কি হবে? 2 মোল অক্সিজেন, যেহেতু দুইটা সংখ্যা, তাই 2 498 কত আসে এখানে ক্যালকুলেশন বলো তো ভাইয়া? এখানে যদি তুমি ক্যালকুলেশন করো যে কোনো একটা সংখ্যা আসবে, তোমরা আমাকে একটু বলো। এখানে অক্সিজেন আমি 498 সরাসরি লিখে দিলাম, অক্সিজেনের সাথে অক্সিজেন। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের কথা যদি বলি, কার্বনের সাথে হাইড্রোজেন হচ্ছে 430, 2 ইন্টু 498। দেখো তো এটাই কিনা, 2 ইন্টু 498। ঠিক আছে, কত আসছে এখানে এটা একটু জানাইও। তারপরে এখন দেখো আমার কি উৎপাদ লাগবে না? উৎপাদ গড়তে মোট শক্তি, উৎপাদ গড়তে কি পরিমাণ শক্তি লাগবে তোমরা একটু বলো তো ভাইয়া। উৎপাদ গড়তে কি পরিমাণ শক্তি লাগবে? এখানে দেখো কার্বনের সাথে অক্সিজেন, এবার সে কিন্তু কার্বনের সাথে কোনো অক্সিজেন ছিল না, তার মানে এখানে দেখো কার্বনের সাথে অক্সিজেন একটা বন্ধন, কার্বনের সাথে অক্সিজেন আর একটা বন্ধন। ভাই বোনা জোড়া কার সাথে অক্সিজেন এখানে একটা, দুইটা, কারণ এই যে কার্বনের সাথে অক্সিজেন 1 নাম্বার বন্ধন, কার্বনের সাথে অক্সিজেন 2 নাম্বার বন্ধন। তাহলে আমরা কি করতে পারি? দুইটা কার্বনের সাথে কি আছে? অক্সিজেন আছে, যোগ। এবার আসো আসল খেলায়। এই যে সমতাকরণের 2 দেখতেছো না, এটাকে তুমি 2 আকারে রাখো, কোনো সমস্যা নেই। এবার ভিতরে দেখো কার্বনের সাথে যে এই যে দেখো অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন এখানে একটা গঠিত হয়েছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন এখানে একটা গঠিত হয়েছে, এই দুইটা কিন্তু আমার এইখানের 2। আর এখানে যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন একটা বললো, অক্সিজেনের সাথে হাইড্রোজেন বললো, কয়টা গড়ছে বলো তো ভাইয়া? কয়টা গড়ছে? 2টা না? যার কারণে আমি আবারও ভিতরে 2 দিব, আবারও ভিতরে কি দিব? 2 দিব। দুইটা কি হবে? অক্সিজেনের সাথে হাইড্রোজেন। কি হবে? দুইটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন। এবার দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, আমি জাস্ট ক্যালকুলেশনটা করব। তাহলে 2 ইন্টু কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ধন হলে কি হয়? 724। কত হবে? 724 যোগ 2 ইন্টু, আবার 2 থাকবে গুণন
অক্সিজেনের সাথে হাইড্রোজেন কত দেখো, অক্সিজেনের সাথে হাইড্রোজেন হচ্ছে 462। এখন দেখো কত আসে বলো, জাস্ট এখন এটা কিসের মান, এটা হচ্ছে প্রোডাক্ট ইপি, আর এটা কি রিএজেন্ট। আচ্ছা এটা তো আর রিএজেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে ডেল এইচ সমান সমান কি, এনথালপির পরিবর্তন কত বলো, এনথালপির পরিবর্তন সমান সমান ই আর, আরে কি বলি ই আর, ইপি মাইনাস ই আর। যা আসবে তাই উত্তর, এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে এসে মান বসাই দিবা। কত আসছে বলো তো ভাইয়া, কত আসছে বলো 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 বলো। কত আসছে বলো। চলো তোমাদেরকে বিশ্বাস না করে আমি লিখি, আমি করি ক্যালকুলেশনটা। 4 গুণন 430 যোগ 2 গুণন 2716। ও মা, এটা তো রিএজেন্ট, সরি। এটা হচ্ছে কিসের পরিবর্তন, এনথালপির পরিবর্তন। বুঝাইতে পারছি? সুপার, ওই আর কি, আমি দশমিক নেইনি তো, দশমিক নিয়ে হিসাব করলে যারা স্ক্রিনশট নিতে চাও তারা নিতে পারো, যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। হ্যাঁ নিবা, আমি জাস্ট একটু অলসতা করে দশমিকের পরের মান নিইনি। তোমরা নিবা, পরীক্ষার মধ্যে না এগুলোর মান দিয়ে দিবে। হ্যাঁ এগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে না, এখানে একটা ছিল এখানে দুইটা ছিল, এখানে 2 দিয়ে গুণ। সো মানে পরীক্ষার হলে এগুলোর মান না দেয়া থাকে। 9 10-এ মাঝে মাঝে দিত, মাঝে মাঝে তাও দিত আর কি, 9 10-এও দিয়ে দিত। বুঝতে পারছো আমার কথা? সো চলো ছুটি দিয়ে দেই। যারা যারা বলতেছিল যে ভাইয়া সাজেশন দেন, দেখো ভাই আমি তোমাদেরকে বলে দিই তোমাদের সাজেশনের জন্য, তোমার যদি সাজেশন দরকার হয়, আমি এটা ইয়াতেও বলছি, তোমরা ইউটিউবে চলে যাবা, ইউটিউবে চলে যাবা, সরাসরি ইউটিউবে চলে যাবা, যাওয়ার পর সার্চ দিবা, এখানে কি করবা, সার্চ দিবা, লিখবা কেমিস্ট্রি ক্লাসরুম, CHE MISTRY, এই যে কেমিস্ট্রি ক্লাসরুম ফারদিন চলে আসছে, দেখছো 3 নাম্বার অপশনে দেখো, এই যে এই আমার ক্ষমাটা চিনো, ক্ষমাটা দেখতেছো, ক্ষমাটা নিশ্চয়ই দেখতেছো, অনেক ক্লাস আছে। যাই হোক, এই দেখতেছো নিশ্চয়ই ক্ষমা। তো যাই হোক, তাহলে হোপফুলি তোমরা বুঝতে পারছো যে এটা আমার চ্যানেল, জাস্ট ঢুকে যাবা চ্যানেলের ভিতরে। এবার আসো, তোমার কি দরকার ভাইয়া, সাজেশন, রাইট? তুমি এখন প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে যাওয়ার পরবর্তীতে এই যে দেখো তোমাদের কি লাগবে, রসায়ন প্রথম পত্র সকল পরীক্ষা সুপার সাজেশন, চলে যাবা, যেটা দরকার চলে যাবা। বুঝতে পারছো আমার কথা? তারপর যদি তোমার মনে হয় যে রসায়ন দ্বিতীয় পত্রের দরকার, তাও আছে, এই যে রসায়ন দ্বিতীয় পত্রের 100% সাজেশন আছে।
তার পরবর্তীতে দেখো অর্ধবার্ষিক পরীক্ষায় 10টা সিকিউ করলে সকল টাইপের সিকিউ দেয়া আছে। এখন ধরো তুমি একটা কাজ করতে চাচ্ছ যে ভাইয়া আমি একটা কাজ করতে চাই, গুণগত রসায়নটা রিভাইজ দিতে চাই টাইপ ভিত্তিক ভাবে। তোমরা যেটা বললা যে টাইপ ভিত্তিক ভাবে কিছু কোশ্চেন, এখানে ঢুকবা। সামনে এত বড় ডিজাইনার শোরুম এসে আল্লাহর নামে আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাই ওয়েলকাম জানাচ্ছি। যদি তুমি গুণগত রসায়ন দেখছো এখানে টাইপ ভিত্তিক করে দেয়া আছে সব। দেখছো সবগুলো টাইপ ভিত্তিক, শুধু টাইপ ভিত্তিক না কোশ্চেন গুলো দেয়া আছে। এই যে কোশ্চেন গুলো দেখবা এখানে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে এখানের মধ্যে যতগুলো আছে, যদিও বা এখানে আমার একটা ছোট্ট ভুল ছিল, সেটা হচ্ছে এখানে একের পরবর্তীতে মনে রাখবা, এখানে একের পরবর্তীতে একটা দশমিক হবে। আমি যে এত বড় ভুলটা কেন করছি, মানে আর এইচ এর মান ছিল হচ্ছে 10, 96, 78 গুণন 10⁻⁻² পার ন্যানোমিটার। কেমন? এটা ভিডিও দেখলে একটু ঠিক 1 এর পরে হচ্ছে একটা দশমিক ছিল, আমি ভুলক্রমে সেই দশমিকটা দিইনি। বুঝছো? এইটা একটু জাস্ট মনে রাখো, এটা একটু মনে রাখো। বুঝছো? সো এই আর কি। সো তোমরা যদি দেখো যা কিছু দরকার হবে ভাই, যা কিছু দরকার হবে সবকিছু পাবা। যদি তোমার মনে হয় শেষ সময় রিভাইজ দিবা, এই ক্লাসগুলো আছে, পর্যায়বৃত্ত ধর্ম আছে, রাসায়নিক পরিবর্তন, এই যে তোমার রাসায়নিক পরিবর্তন দরকার, এই যে 2.5 ঘন্টার ক্লাস, এই যে দেখো কেপি কেসি এর সমীকরণ আছে, বোর্ডের প্রশ্ন দেখাই দেয়া আছে, এই যে হাইড্রোজেন আয়োডিন আছে, হ্যাঁ এই যে দেখো কেপি কেসি যদি মনে হয়, এই যে দেখো ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন সলভ করাচ্ছি, দেখছো? দেখো এই যে তোমার যদি মনে হয় যে এই যে পিএইচ এর মানগুলো সেগুলো করানো আছে, হ্যাঁ তারপরে যে বাফা দ্রবণের ম্যাথ করানো আছে, এই যে দেখো বাফা দ্রবণের ক্রিয়া কৌশল, দেখছো এইগুলো কিন্তু এইভাবে পরীক্ষার মধ্যে এভাবে লিখতে হয়। আরে একজন বললো, আমার আমার না খুব খারাপ লাগছে, বুঝছো ভাইয়া, আর এইচ এর মানটা অনেকেই না ভুল করে দিয়ে আসছে। আমার আসলে খুবই আফসোস লাগছে। আর এইচ এর মান বুঝছো হয় এরকম, দেখো আর এইচ এর মান 3টা হয়, বুঝছো? আর এইচ এর মান 3টা হয়। আমি যে কেন পরে কমেন্ট করি, আমার এত খারাপ লাগছে, এখন ভিডিওটাও ডিলিট করতে পারতেছি না। 10, 96, 78 গুণন 10 থাকে, দেখো 10 রিডবার্গ ধ্রুবকের মান, 76, 78 গুণন 10, 10, 96, 78 গুণন 10, মানে আমি আসলে আমারই ভুল, খামখেয়ালি তো করে ফেলছি। দেখো যদি আমার -2 দেই পাওয়ার, তাহলে হয় পার ন্যানোমিটার, বুঝছো? পার ন্যানোমিটার, এটা লিখে রাখো রিডবার্গ ধ্রুবকের মান। আর এইচ এর মান যদি আমি 10⁵ দেই, 10⁵ দেই, এটা হয় পার সেন্টিমিটার এককে। যদি 10⁷ দেই পার মিটার। এখন একটা জিনিসটা আমি ভুলেই গেছি, এটা বলার পর আমি ভাবছি, এই যে দেখো এখানের মধ্যে যে একের পরে দশমিক দিতে হয় সব জায়গায়, এই কথাটা বলতেই ভুলে গেছি। এই ভিডিওটা অনেক স্টুডেন্ট দেখছে, এই যে একের পরে দশমিকের কথাটা বলতেই ভুলে গেছি। স্যার আপনার সাথে গুহর বন্ধন শক্তির মান মিলে না, মিলবে। আমি যেভাবে করাই দিছি ওইভাবে কইরো ভাইয়া, তাইলেই হবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? তো যাই হোক, এই যে এইরকম দশমিক গুলো একটু ইউজ করো। দেখো এখন তোমার যদি এখানে বন্ধন শক্তির মান না মিলার কোনো কারণ নাই আসলে ভাইয়া, হয়তোবা তোমার পরীক্ষায় এনথালপির পরিবর্তে শুধুমাত্র বন্ধন শক্তির পরিমাণ বের করতে বলছে। এরকম হইতে পারে যে ভাইয়া তোমার বিভিন্ন, দেখো দুইটা কিন্তু আলাদা টার্ম, এখানে এনথালপি মাঝে মাঝে কিছু জায়গায় দেখবা লেখা আছে ইআরটা আগে দেয়া আছে, ইপিটা পরে দেয়া আছে। সো এইটা আসলে ডিপেন্ড করে আসলে তুমি এনথালপির পরিবর্তন বের করতে চাচ্ছ নাকি বন্ধন শক্তির পরিমাণটার পরিবর্তন হিসেব করতে চাচ্ছ সেটার উপরে। সো এই জিনিসটা একটু যারা যারা আমার ওই ভিডিওটা দেখবা একের পরে দশমিক আছে এটা ঠিক করে নিও, ঠিক আছে?
ওই ভিডিওটার ভুলটা কারেক্ট করে ভিডিওর সাথে অ্যাড করে, না আমি কমেন্ট করে দিছি, এখন রিআপলোড কিভাবে, আমি নতুন করে আবার ভিডিও বানাই দিব ভাইয়া, একদম সম্পূর্ণ নতুন করে, বুঝছো? রিআপলোড করার সিস্টেমটা আমি জানি না আসলে, ওই জায়গায় গিয়ে কিভাবে আসলে হচ্ছে গিয়ে তোমার চেঞ্জ করবো এই সিস্টেমটা জানা নাই ভাইয়া। আমি কমেন্ট করে পিন করে দিয়েছি যাতে করে স্টুডেন্টরা ভিডিওতে ঢুকলে পিন কমেন্টে দেখতে পারে। আমি কমেন্ট করে পিন কমেন্টে দিয়ে দিয়েছি এটা, যে দেখো যারা যারা এই ভিডিওটা দেখবে আমি একের পরে ভুলক্রমে দশমিক গুলো দেইনি, প্রত্যেকটা জায়গায় আসলে একের পরবর্তীতে দশমিক হবে, জাস্ট একটা দশমিক হলে একের পরে সবকিছু ঠিকঠাক আছে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। 690, তুমি আমাকে ছবি পাঠাইও তো ভাইয়া। শান্ত শান্ত তুমি আমাকে ওই ম্যাথের ছবিটা একটু পাঠাই দিও, আমি দেখবো না ইনশাআল্লাহ, কেমন? ঠিক আছে বাবারা, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া কইরো ইনশাআল্লাহ। তোমাদের হ্যাঁ আর একটা ক্লাসই তোমাদের সাথে আমার আছে, তার পরবর্তীতে ঈদের আগে পরে তোমাদের সাথে আমার দেখা নেই। নেক্সট ক্লাসে মনে হয় এই চ্যাপ্টারে সবার শেষের ক্লাস, যেখানে আমরা হেসের সূত্র নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।